আছো, সুস্থ আছো এবং অনেকটা অপেক্ষা করেছিলে আজকে। সবাই জানো যে সাধারণ জ্ঞানের যে অংশটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, চাকরি পরীক্ষায় আসে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসে, সেটা হচ্ছে রিসেন্ট জিকে বা সাম্প্রতিক সাধারণ জ্ঞান। এবং সাধারণ জ্ঞানে থেকে আমাদের অনেক অনেক কনফিউশন। সো আজকের ক্লাসে এই রিসেন্ট জিকে তোমরা পড়তে যাচ্ছ এবং অনেক কিছু পেতে যাচ্ছ। সো যে যেখান থেকেই দেখছো, যখনই দেখছো, তোমাদের কয়েকটা কাজ করতে হবে। এবং আজকের ক্লাসটা আমার মনে হয় বেশ দারুণ হয়েছে। আমি 2 দিন ধরে এই ক্লাসটা বানাচ্ছিলাম। তোমরা যারা যখনই ক্লাসটা দেখবা, ক্লাসটা শেষ অবধি করবা, তোমাদের অনেক কাজে লাগবে। জিকে সম্পর্কে তোমাদের অনেক ধারণা চেঞ্জ হয়ে যাবে। কেউ কোচিংয়ে ভর্তি হয়েছে, হয়তো অফলাইনে কিংবা অনলাইনে, জিকেটা বুঝতেছো না বা ভয় পাচ্ছ, আজকে ক্লাসটা করে দেখো। এবং এই রিসেন্ট জিকে থেকে, এই ক্লাস থেকে তোমার 2-3 মার্ক কমনও পড়তে পারে। সো ক্লাসটা করতে তোমাদের যে কাজটা করতে হবে, এখানে সকল কিছু লেখা আছে। সর্বপ্রথম শুরু না হলে আমি কথা বলি কেমনে? সর্বপ্রথম তোমাদের যেটা করতে হবে, ওকে, দেখতে দেখতে 80 জন যুক্ত হয়ে গেছে। সর্বপ্রথম যেটা করতে হবে, একটা রিয়েক্ট দিতে হবে। খাতা কলম নিয়ে বসবা, সবাই কমেন্টে @highlight লিখো। এই প্রসিডিউরগুলো ডান করে ফেলো। আজকের ক্লাসে এই প্রসিডিউরগুলো ডান করে ফেলো। পোস্টে একটা রিয়েক্ট করে হেল্প করতে পারো। নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো, কারণ এটা তোমার পরীক্ষার আগে কাজে লাগবে। যে কোনো পরীক্ষার আগে এই ক্লাসটা আরেকবার দেখলে এখান থেকে তোমার কমন পড়বে। তারপর অন্তত 5 জন বন্ধুকে মেনশন দাও। আর রিয়েক্ট এবং সর্বোচ্চ মেনশন, সর্বোচ্চ শেয়ারকারী 2 জন পাবে আমার পেইড ব্যাচে ফ্রিতে যুক্ত হওয়ার সুযোগ। সো 1-2 মিনিটের মাঝখানে আমিও শেয়ার করে দিচ্ছি, তারপর আমরা আজকে ক্লাসে চলে যাব। যেহেতু আজকে ক্লাসটা খুবই স্পেশাল, সবাই রিয়েক্ট করে এবং কমেন্টে @highlight দিয়ে একদম ফুল করে ফেলো। তোমাদের পাশাপাশি আমিও একটু করে দেই, ঠিক আছে? আমিও একটু শেয়ার করে দিচ্ছি। বাট আমি বলবো যে সবাই যুক্ত হও, সবাই এই কাজগুলো করে ফেলো। এখানে এগুলো পরে এই কাজগুলো করে ফেলো আগামী 1 মিনিটের মধ্যে, ঠিক আছে? তারপর আমরা যথারীতি আমাদের ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসে আজকে দারুণ কিছু আছে, আমরা তারপর ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। সবাই জাস্ট এই প্রসেসগুলো ডান করে ফেলো। আর কেউ যদি মনে করো আপনার পেইড ব্যাচে যুক্ত হতে চাই, ফ্রিতে 2 জন পাবা। এখানে তোমাদের নিয়মটা লেখা আছে। ওকে, ঠিক আছে? ওকে, আমি একটু শেয়ার করে দিই। আজকে যেখানে জিকে পড়ো, তোমাদের জিকে সম্পর্কে আজকে ধারণা চেঞ্জ হয়ে যাবে এবং জিকে কতটা কনফিউজিং সেটাও জানতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমিও গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু শেয়ার করে দাও, সর্বোচ্চ শেয়ার করো, নিজের টাইমলাইনে শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন দিতে থাকো। সর্বোচ্চ যারা মেনশন, সর্বোচ্চ শেয়ার করবা। ওকে, আচ্ছা, পেইড ব্যাচও শেয়ার করে দিচ্ছি যাতে করে সবাই ক্লাসটা পেতে পারে। পেইড ব্যাচে শেয়ার করে দিচ্ছি, ডান। ওকে, আশা করি সব জায়গায় শেয়ার করে ডান। এখন আর লেট না করে একটু দেরি করে ফেলি, চলো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আচ্ছা, শেয়ার আজকে সর্বোচ্চ লাগবে, তাহলে তোমরা এই ক্লাসের উপর ফ্রি এক্সামও পেতে পারো। ওকে 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 ওকে, সর্বোচ্চ শেয়ার করে দাও, সর্বোচ্চ শেয়ার করে দাও। ওকে, ডান, চলো শুরু করে দিই। দেখতে দেখতে অনেকে যুক্ত হয়ে গেছে, আর কথা না বলে শুরু করে দিই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে বহুদিন পর অনেকে শেয়ার করলাম। তো প্রথমত আজকে ক্লাসে আমাদের 2টা অংশ। একটা অংশ হচ্ছে যে কনফিউজিং জিকে, আর আমাদের ক্লাসের আজকে মেইন পার্ট হচ্ছে সাম্প্রতিক জিকে। আমি আমার পেইড ব্যাচেও সাম্প্রতিক জিকে ক্লাস করাইনি, করাবো খুব শীঘ্রই, বা তার আগে একটা সাম্প্রতিক জিকের ফ্রি ক্লাস করালাম। তো সবাই সর্বপ্রথম একটা রিয়েক্ট করে দাও, কমেন্টে @highlight লিখে দাও। প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবাডি এটা করে দিবা, এই কাজগুলো করে দিবা। তো প্রথমে আমরা কনফিউজিং জিকে চলে যাই। তো অনেক জায়গায় তো অনেক জিকে পড়লা, তাহলে আজকে দেখবো যে তুমি জিকেতে কিরকম কনফিউশন তোমার মধ্যে আছে কিনা, এটা চেক করবো। তো আমাদের প্রথম প্রশ্ন, বাংলায় লেখা প্রশ্ন ভালো করে পড়তে হবে। আমি সাধারণ জ্ঞানে সর্বোচ্চ যারা মার্কস তুলতে চাও যে কোনো বিশ্ববিদ্যালয়ে, প্রশ্ন আগে ভালো করে পড়তে হবে, বিকজ প্রশ্নের মধ্যেই অ্যান্সারটা লুকায় থাকে। তো বাংলায় লেখা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন কে? বাংলায় লেখা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, আমাদের যে ব্যাকরণ রয়েছে, গ্রামার বই প্রথম কে লিখছে? এখানে রাজা রামমোহন রায় আছে, ন্যাথানিয়েল ব্রাশি হেলেট আছে, ম্যানুয়েল দাস সম্পুসাও আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আছে। 4টা অপশন আছে, দেখি কনফিউজড হও নাকি সঠিক উত্তরটা কে করতে পারো। দেখি, আমি উত্তরটা দেখতে চাচ্ছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে উত্তর করবা, দেখি কারা উত্তর করতে পারো। এগুলো খুবই কনফিউজিং। তো জিকে অনেক জায়গায় পড়বা, কিন্তু হয়তো অনেকে তোমাকে পড়িয়েও গেছে,
তো যারা আমার পেইড ব্যাচ এখন যুক্ত হবা জানো যে এখন আরো 350 টাকা ডিসকাউন্ট আছে, এবং দেখতে যাচ্ছ আমি কিরকম ক্লাস নেই, এই ক্লাসটা করে দেখে তারপর ডিসিশন নাও, সমস্যা নাই। দেখো আচ্ছা, কারা কি কমেন্ট করতেছো? সবাই বলতেছো যে রাজা রামমোহন রায়। আচ্ছা, কেউ কেউ বলতেছো বেশিরভাগ রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। ওকে ওকে ওকে, তারপর আর কে কি লিখতেছো? রাজা রামমোহন রায় লিখতেছো, ওকে ওকে। সর্বোচ্চ মেনশন দাও আজকে, আমি সর্বোচ্চ সবার একটা করে আইডিতে শেয়ার চাই আজকে। আজকে যদি সর্বোচ্চ শেয়ার হয় তোমাদের একটা ফ্রি পরীক্ষাও নেওয়া হবে। ফ্রি ক্লাস তো করলে, আমার ফ্রি পরীক্ষা কেমন হয় দেখবা। ওকে ওকে ওকে, বেশিরভাগ কেউ খ লিখতেছো। আরিয়ান হাসান সিয়াম, আমার হচ্ছে ফুফাতো ভাই, আমার একদম ছোটবেলা থেকে বন্ধুর মতো। ও লিখছে নাবিল ভাই মানে আগুন। ঠিক আছে সিয়াম, আশা করি তুই ভালো আছিস, সুস্থ আছিস। এবং সিয়াম কিন্তু আমাদের প্রতিষ্ঠানে অনেকটা হেল্প করেছে, এখনো করে। সিয়াম আমাদের প্রতিষ্ঠানেরই অংশ। ওকে, সবাই উত্তর করতেছো এ এবং বি, মানে নাথানিয়েল ব্রাশি হেলহেড এবং রাজা রামমোহন রায়, এই দুইটার মধ্যে কনফিউশন। তো কনফিউশনটা একটু দূর করে দিই। দেখো, আমাদের বাংলা ব্যাকরণ নিয়ে কাজ করেছেন, আমাদের বাংলাতে কাজ করেছেন মূলত এই চারজনই, কিন্তু ব্যাকরণ লিখেছেন, ব্যাকরণ লেখার যে আসলে আমরা বলবো যে বলতে পারি কারা কারা ব্যাকরণ লিখেছেন, 1 2 3 এই তিনজনই লিখেছেন। কিন্তু এখানে প্যাচটা যে জায়গায় লাগে আমরা প্রশ্ন বুঝি না। যেমন রাজা রামমোহন রায় তিনি বাংলায় লিখেছেন, সর্বপ্রথম বাংলায় বাংলা লিখেছেন। আবার নাথানিয়েল ব্রাশি হেলহেড তিনি একজন তোমার ব্রিটিশ একজন নাগরিক, তিনি লিখেছেন ইংরেজিতে, তিনি প্রথম লিখেছেন ইংরেজিতে, ইংরেজিতে লিখেছেন নাথানিয়েল ব্রাশি হেলহেড। আর ম্যানুয়েল দা আশম্পুসাও তিনি লিখেছেন পর্তুগিজ ভাষায়, প্রথমে পর্তুগিজ ভাষায়। তাহলে দেখো ব্যাকরণ লিখছে তিনজনই, কিন্তু তিনজন ভাষায়। তো আজকের প্রশ্ন ছিল বাংলায় লেখা, তাহলে বাংলা লেখা প্রথম বা বাংলা ভাষার প্রথম হলে রাজা রামমোহন রায় নিঃসন্দেহে হবে। তো এইদিকে ম্যানুয়েল দা আশম্পুসাও যিনি রয়েছেন, যিনি পর্তুগাল থেকে এসেছিলেন, একজন পর্তুগিজ ধর্মযাজক তাকে আমরা বলতে পারি, ধর্ম প্রচারক। তিনি তার ধর্মটাকে আমাদের এই বাংলায় যাতে সহজে প্রচার করতে পারেন সেই লক্ষ্যে এই মিয়া চালাকি করে কি করেছেন, পর্তুগিজ ভাষায় একটা বাংলা ব্যাকরণ লিখেছেন। এবং কোন হরফে? রোমান হরফে। ভাষা পর্তুগিজ, হরফগুলো ছিল রোমান, যাতে সে পর্তুগিজ যারা তার পর্তুগিজ যে ধর্মটা সে এখানে খ্রিস্টান ধর্ম প্রচার করতে পারে। তো একজন ধর্মযাজক ম্যানুয়েল দা আশম্পুসাও যিনি পর্তুগাল থেকে এসেছিলেন, তিনি লিখেছিলেন পর্তুগিজ ভাষায়। আর নাথানিয়েল ব্রাশি হেলহেড তিনি লিখেছেন ইংরেজি ভাষায়। আর রাজা রামমোহন রায় ছিলেন বাংলা ভাষায়। এখন কে প্রথম লিখেছেন? খেয়াল করো, এই ম্যানুয়েল দা আশম্পুসাও তিনি লিখেছেন এখানে প্রথম, দ্বিতীয় লিখেছেন নাথানিয়েল ব্রাশি হেলহেড, এর পরে হচ্ছে উনি। তো আমরা যদি অ্যাকচুয়ালি এটার ব্যাখ্যাটা দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে, উইলিয়াম কেরি আছেন, তিনিও 1801 সালে লিখেছেন। তো আমরা যেটা করব পুরো ব্যাখ্যাটা দেখি। সবাই এটা কি করতে পারো, তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে যুক্ত নাই তোমরা একটা স্ক্রিনশট রাখবা যাতে তোমরা এর ব্যাখ্যাটা পেয়ে যাও। আর যারা প্রাইভেট ব্যাচে আসো ক্লাসের পর তোমাদের কিন্তু স্লাইডগুলো আমি প্রাইভেট ব্যাচে পিডিএফ আকারে দিয়ে দেবো। তো প্রথমে আমরা দেখবো, আমরা ব্যাখ্যাটা একটু দেখবো। এখানে আমি কিছু জিনিসকে একটু কালার পেনে বোল্ড করে দিয়েছি। এই দেখো, প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে, যে লিখেছেন ম্যানুয়েল দা আশম্পুসাও পর্তুগিজ ভাষায়। ক্লিয়ার? তাহলে যদি বলা হয় প্রথম বাংলা নিয়ে প্রথম ব্যাকরণ কে রচনা করেছেন, তো সেক্ষেত্রে কোনো যদি ভাষা উল্লেখ না করে, যে কোনো ভাষা হতে পারে, বাংলা, ইংরেজি, পর্তুগিজ বা যাই হোক, এটা এই ম্যানুয়েল দা আশম্পুসাওকে আমরা সেই তকমাটা দিব। দ্বিতীয়ত 1778 সালে প্রকাশিত নাথানিয়েল ব্রাশি হেলহেড তিনি ইংরেজিতে লিখেছিলেন। এবং থার্ড তোমার দেখতে পাচ্ছ যে উইলিয়াম কেরিও লিখেছিলেন, বাট 1826 সালে এই রাজা রামমোহন রায় লিখেছিলেন ইংরেজিতে। পরে সেটাকে তিনি 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নামে সেটাকে তিনি বাংলায় অনুবাদও করেন। তাহলে ভাই কথা ক্লিয়ার, বাংলা ভাষায় প্রথম লিখছে রাজা রামমোহন রায়, বাট প্রথম ব্যাকরণ লিখছে কিন্তু আবার ম্যানুয়েল দা আশম্পুসাও, ইংরেজিতে লিখছে নাথানিয়েল ব্রাশি হেলহেড। তাহলে তোমার মধ্যে যদি জিকে পড়ার পরও যদি এই কনফিউশনগুলো যদি থেকে থাকে, এগুলো তোমার জিকের সিলেবাসে একটা ক্যান্সার হয়ে থাকবে, পরীক্ষার হলে আসবে। প্রথম বাংলাকে ব্যাকরণ লিখেছে, তুমি পড়ে গেছো, কনফিউশন দূর না করার কারণে তুমি সঠিক উত্তর দিতে পারবে না। সো আশা করি কনফিউশন কি ক্লিয়ার, সবার স্ক্রিনশট কি ডান কিনা বলো। আর এখানে আমার যে জিকে কোর্সটা শুধু 24 ব্যাচের না, 25, 26 সেকেন্ড টাইমার সবার জন্য, একটু পরে এটা নিয়ে কথা বলবো। বাট তোমরা কি স্ক্রিনশট দিছো যারা আমার কোর্সে নাই বা কোর্সে আসো, যাই হোক একটু স্ক্রিনশটটা দিয়ে দাও, স্ক্রিনশট নিয়ে ডান লিখে জানাও। আর আমি একটা কথাই বলবো, আজকের ক্লাসে তোমরা যা পাবা, প্রথমে আমরা এই সাম্প্রতিক জিকেটা একটু পরে ধরবো, যেটা আমাদের আজকের ক্লাসের মেইন আকর্ষণ। সাম্প্রতিক জিকে কোন জায়গা থেকে আসবে প্রশ্ন, সলভ করাই দেবো ইনশাল্লাহ। এবং তোমাদের সাম্প্রতিক জিকে কোন কোন টপিকগুলো পড়তে হবে একটা সাজেশন দিব আজকে ক্লাসের পরের দিকে। তাই প্রথমে সবাই একটু মনোযোগ দাও। তাহলে প্রথম যারা ক্লাসটা ভালো করে করতে চাও, এই
5টা কাজ করে ফেলো, খাতা কলম নিয়ে বসো, কমেন্টে হাইলাইট লিখে দাও, পোস্টে একটা রিয়েক্ট করে দাও সবাই। আর নিজের টাইম লাইনে শেয়ার করো, বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে শেয়ার করো, জিকের গ্রুপে শেয়ার করো, ডান লিখে জানাও। আর যারা চাও যে রিয়েক্ট করেছো, সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ বন্ধু মেনশন দিবা, দিয়ে স্ক্রিনশটগুলো আমার পেজে দিয়ে দাও, যাতে আমি 2 জনকে ফ্রিতে অ্যাড করাতে পারি আমার কোর্সে। একটু করে দাও ডান, হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আমাদের ডান হইলে আমাদের পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলায় প্রথম বিখ্যাত নৃপতি কে ছিলেন? প্রশ্নটা ভালো করে পড়তে হবে। অ্যাজ অলওয়েজ আমি বলি, প্রাচীন বাংলার প্রথম বিখ্যাত নৃপতি কে ছিলেন? নৃপতি মানে নরপতি। নরপতি বলতে আমরা বলতে পারি যে শাসক বা যিনি প্রধান, এরকম কিছু বলতে পারি। 4টা অপশন আছে, তোমরা একটু উত্তর করো। প্রাচীন বাংলার প্রথম বিখ্যাত নৃপতি কে ছিলেন? এই 4টা অপশন আছে। এক আছে চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় আছে চাণক্য, তৃতীয় আছে শশাঙ্ক, আর চতুর্থ আছে প্রথম চন্দ্রগুপ্ত। 4টা অপশন আছে, তোমরা দেখি তো, কমেন্ট করে জানাও। সবাই কিন্তু মেনশন দিচ্ছ, কারা কারা মেনশন দিচ্ছ আমি একটু নামগুলো পড়বো। আচ্ছা, এইখানে জয়দেব রায় আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, ও লিখছে এই বাচ্চারা পেইড ব্যাচের ক্লাস কেমন হচ্ছে বলো তো, তোমরা একটু জানিয়ে দাও পেইড ব্যাচের ক্লাস কেমন লাগছে। আচ্ছা, এখানে মেনশন দিচ্ছ রাশেদ খুবই অ্যাক্টিভ একটা ছেলে। শেখ সিয়াম মেনশন দিচ্ছে, সোনামিকা সরকার আমার পেইড ব্যাচের খুবই অ্যাক্টিভ। তারপর আর কারা কারা পেইড ব্যাচের আসো একটু দেখতে চাই তোমাদেরকে। আরশি আক্তার শিপ্রাও মেনশন দিচ্ছে, ইলমাও মেনশন দিচ্ছে, কুহিলিকা কুহু মেনশন দিচ্ছে। আচ্ছা, এটা একটু উত্তর করো তোমরা, হ্যাঁ। কেউ বলতেছে যে এটা চন্দ্রগুপ্ত মৌর্য হবে, কেউ বলতেছে যে শশাঙ্ক হবে, তারপর সিয়াম বলতেছে সে নিজেই প্রাচীন বাংলার প্রথম নৃপতি। পেইড ব্যাচে স্টুডেন্ট সিয়াম, আচ্ছা এটা বলছে পেইড ব্যাচে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, হাইলাইট দিচ্ছে জাহান ফাইকা। আচ্ছা ওকে, জাস্ট এবার তোমরা উত্তর করো, এবার উত্তর করো দেখি, এটা একটু উত্তর করে জানিয়ে দাও এটা কি হবে। ওকে 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 ওকে, এটা একটু উত্তর করে দাও, এটা কি হবে? প্রাচীন বাংলার প্রথম বিখ্যাত নৃপতি কে ছিলেন? আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি। আচ্ছা, এখানে পেইড ব্যাচের মেসেজ দিয়ে ভরে দিতেছে। আচ্ছা, আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে প্রাচীন বাংলার প্রথম নৃপতি বা নরপতি বলছে, স্বাধীন নৃপতি, নরপতি, স্বাধীন শব্দ এখানে চাইলে উল্লেখ করতে পারতো। উত্তরটা কি বলে দিব? উত্তরটা কি বলে দিতে পারি নাকি তোমরা ট্রাই করবার একটু? আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য এখন অনেকে বলছো। এখন দেখো, প্রাচীন বাংলার যে রাজবংশগুলো ছিল, মৌর্য, গুপ্ত, গৌর, পাল, সেন, বা মৌর্য, গুপ্ত, গৌর, পাল, সেন, তাহলে দেখা যাচ্ছে প্রথম বংশ হচ্ছে মৌর্য বংশ। ওই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে এই প্রাচীন বাংলার তোমার প্রথম, আমরা বলতে পারি সার্বভৌম, প্রথম বলতে পারি যে প্রথম শাসক বা সাম্রাজ্যবাদী পুরুষ, যিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। প্রাচীন বাংলার প্রথম সাম্রাজ্যবাদী পুরুষ, প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি। দ্বিতীয়ত চাণক্য, যার তোমার একটা ছদ্মনাম রয়েছে কৌটিল্য, যিনি লিখেছিলেন অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্রের আমি তোমাকে বলি, চাণক্যের উপাধি হচ্ছে বিষ্ণুগুপ্ত, এবং চাণক্যের ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। তো এই যে চাণক্য রয়েছে, এই চাণক্যের বুদ্ধি পরামর্শেই কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। খুবই বুদ্ধিমান একটা মানুষ, তিনি লিখেছিলেন অর্থশাস্ত্র। কি লিখেছিলেন? তার একটা বই আছে অর্থশাস্ত্র, চাণক্যের অর্থশাস্ত্র বা কৌটিল্যের অর্থশাস্ত্র, যেটার 16টা ভাগ ছিল। ওই কৌটিল্যের অর্থশাস্ত্র বলি, ওই অর্থশাস্ত্রের ইংরেজি নামটা কিন্তু সায়েন্স অফ পলিটিক্স, নট সায়েন্স অফ ইকোনমিক্স, মাথায় রাখবা। আবার এই চাণক্যকে বলা হয় ভারতের মেকিয়াভেলি। পরীক্ষায় আসতে পারে কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। আচ্ছা বলো তো, কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? এই চাণক্যকে বলা হয়। এইগুলো তোমাদের জানতে হবে, এইগুলো তোমাদের কিন্তু কি করতে হবে? জানতে হবে, রাইট? কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? এখন এই চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। এখন তুমি যদি নাই জানো মেকিয়াভেলিকে, তাহলে তুমি কেমনে বুঝবা ভারতের মেকিয়াভেলিকে? এই মেকিয়াভেলি ছিলেন ইতালির একজন দার্শনিক, তার পূর্ণ নাম ছিল নিকোলো মেকিয়াভেলি। এই নিকোলো মেকিয়াভেলি তিনি 2টা বই লিখেছিলেন, দ্য প্রিন্স দ্য ডিসকোর্স। কে লিখেছিলেন? মেকিয়াভেলি থেকে আগের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছে। এই যে আমরা আগে দেখছি গ্রিস, অ্যাথেন্সে ছোট ছোট জায়গাগুলো নিয়ে নগর রাষ্ট্র, আর বর্তমানে এত বড় যে জাতিরাষ্ট্র, অনেকগুলো জেলা, উপজেলা, বিভাগ নিয়ে যে বড় জাতিরাষ্ট্র হয়, একটা সার্বভৌমত্ব থাকে, ওই জাতিরাষ্ট্রের জনকে কিন্তু এই নিকোলো মেকিয়াভেলি, যিনি ইতালির একজন দার্শনিক। তো ওই ইতালির শাসক কিভাবে তার দেশ চালাবেন
সেই জন্য কিন্তু নিকোলো মেকিয়াভেলি বই লিখেছিলেন দ্য প্রিন্স দ্য ডিসকোর্স। তাহলে বোঝা গেল মেকিয়াভেলি কি করে, শাসককে সাহায্য করে, এবং সে তার শাসককে বলেছিলেন শাসক আপনাকে দুইটা গুণ অর্জন করতে হবে। কি কি গুণ? এক নম্বর গুণ হচ্ছে আপনাকে সিংহের মতো সাহসী হতে হবে যদি আপনি দেশ চালাইতে চান, আর দ্বিতীয়ত আপনাকে শৃগালের মতো চালাক হইতে হবে। সাহসী হইলেই হবে না, চালাকও হইতে হবে। অনেক আছে সাহসী কিন্তু চালাকি না করার কারণে সে তার শাসনভার টিকায় রাখতে পারে না। তাহলে ওই নিকোলো মেকিয়াভেলি তার শাসককে বলেছিলেন আপনাকে সিংহের মতো সাহসী হতে হবে এবং শৃগালের মতো চালাক বা ধূর্ত হতে হবে। শৃগাল মানে শিয়াল। এটাও কিন্তু এই নিকোলো মেকিয়াভেলির উক্তি বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে দেখা গিয়েছে, আমরা একটু মিলাই তো, নিকোলো মেকিয়াভেলি তার শাসককে হেল্প করার জন্য অনেক উক্তি দেয়, অনেক বই লিখে। ঠিক তেমনই এই চাণক্য এই চন্দ্রগুপ্ত মৌর্যকে অনেক সাহায্য করতো। চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসারকেও সাহায্য করতো। চন্দ্রগুপ্ত মৌর্যের সে পরামর্শক ছিল, প্রধানমন্ত্রী ছিল। তাহলে সেও কিন্তু কি তার শাসককে হেল্প করে। তাহলে ওই নিকোলো মেকিয়াভেলি যেমন তার শাসককে হেল্প করেছে, চাণক্য তার শাসককে হেল্প করেছে। তাই এই চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়, ওই নিকোলো মেকিয়াভেলির সাথে মিল রেখে। পরীক্ষা আসতে পারে দ্য প্রিন্স কার বই? নিকোলো মেকিয়াভেলির। দ্য ডিসকোর্স কার বই? নিকোলো মেকিয়াভেলি। সর্বপ্রথম কে ধর্ম থেকে রাজনীতিকে পৃথক করেছিলেন? এই নিকোলো মেকিয়াভেলি। তিনি বলছেন ধর্ম একদিকে, রাজনীতি আরেকদিকে। চাইলে অনেক কিছু আলোচনা করা যেতে পারে, বিকজ আমি সমাজবিজ্ঞানের স্টুডেন্ট, এগুলো নিয়ে আমার একটু পড়াশোনা আছে, তার এগুলো নিয়ে কথা বলি না। তাহলে চাণক্যও হবে না। এই শশাঙ্কই হচ্ছে গৌড়রাজ শশাঙ্কই হচ্ছে ভারতের প্রথম কোনো আধুনিক পুরুষ বা ভারতের প্রথম নৃপতি বা নরপতি তো হইতে পারে, সার্বভৌম শাসক হতে পারে এই শশাঙ্ক। আর প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। আমরা জানি যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, আর প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কিন্তু সমুদ্রগুপ্ত। তাইলে এইটা আমরা জানি যে গুপ্ত বংশের প্রথম শাসককে, এই কনফিউশন দূর করো, প্রথম শাসককে শ্রীগুপ্ত, অনেকেই জানো না শ্রীগুপ্ত। তারপর প্রকৃত শাসক মানে প্রতিষ্ঠাতা, প্রথম শাসক বলতে প্রথম প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি, শুধু প্রতিষ্ঠাতা বলতে পারি। আর প্রকৃত প্রতিষ্ঠাতা কে হবে? এই যে প্রথম চন্দ্রগুপ্ত কোন বংশের? গুপ্ত বংশের প্রথম চন্দ্রগুপ্ত। আর শ্রেষ্ঠ রাজাকে সমুদ্রগুপ্ত। এই তিনটা ব্যাপার আমাদের গুপ্ত বংশ সম্পর্কেও জানতে হবে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে শ্রীগুপ্ত, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে সমুদ্রগুপ্ত। তাহলে এই বিষয়গুলো তোমরা হয়তো ভাবো যে ভাইয়া এই প্রাচীন বাংলার ইতিহাসে এত কনফিউশন, আরো অনেক কনফিউশন, এবং সেটা নিয়ে আমি আমার পেইড ব্যাচে কিন্তু খুব সুন্দর করে ক্লাস করেছি। তুমি দেখতে পাচ্ছ এই যে এগুলো সুন্দর করে ক্লাস করেছি, আমি একটা স্ক্রিনশট দিলাম আমার পেইড ব্যাচে। তো এখন যারা আমার পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবা, তোমরা কিন্তু এই রেকর্ডিং, আমার প্রত্যেকটা লাইভের পরে ক্লাসগুলো রেকর্ডেড আছে গ্রুপে ফিচার্ডে। ক্লাস 1 এর এক্সাম, ক্লাস 2 এর এক্সাম, ক্লাস 2 এর স্লাইড, ক্লাস 1 এর স্লাইড সাজানো আছে গ্রুপের মধ্যেই। তুমি ঢুকবা, তুমি এখন ক্লাস শুরু করে দিতে পারবা। লাইভ হলে কি হইতো, তোমাকে অপেক্ষা করতে হইতো, এখন তোমার অপেক্ষা করার সুযোগ নাই। আমার লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস দুইটাই এক। তুমি এখন ঢুকলে এই ক্লাসগুলো করে ফেলতে পারবে, এগুলো অলরেডি আছে। এখান থেকে 1-2 মার্ক করে সকল বিশ্ববিদ্যালয় আসে, মেডিকেল বলি, ঢাবি বলি, রাবি, চবি, গুচ্ছ সব জায়গায় আসে। আচ্ছা, তো আমি একটা স্ক্রিনশট দিলাম আমার ক্লাস থেকে, যে এই টপিকটা আমি অলরেডি পড়িয়ে ফেলেছি। 1 ঘন্টা 46 মিনিটের একটা ক্লাসে পড়িয়েছি। তোমরা যারা যুক্ত হবা, এই কোর্সে যুক্ত হয়ে গেলে এই ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবা, সকল ক্লাস রেকর্ডেড, সকল এক্সাম যতবার খুশি দেওয়া যায়। ওকে, তারপরের প্রশ্ন, সতীদাহ প্রথা নিবারণ করেন কে, বা রদ করেন কে, বা বাতিল করেন কে? যে কোনো কিছু বলতে পারো। যে সতীদাহ প্রথা, সতীদাহ মানে কি আমরা জানি, আগের এই ভারতীয় উপমহাদেশে বা ভারতের যে জায়গাটাতে বিশেষ করে স্বামী মারা গেলে স্বামীকে তো তোমার চিতার মধ্যে জ্বালিয়ে দেওয়া হতো আগুন দিয়ে, স্ত্রীকেও ওই সহমরণ করতে হবে, ওই একসাথে স্ত্রীও ওইটার মধ্যে বসবে, এবং শুধু এমনি না, অনেক সেজে গুজে সুন্দর করে বসবে, শাড়ি টাড়ি পরে শুবে, তারপর স্ত্রীকে সহ জ্বালিয়ে দেওয়া হবে, সহজ কথায়। তো যখন ব্রিটিশরা আমাদের এই অঞ্চলটাতে আসে, ব্রিটিশরা আসে শাসন করতে, তারা এটাকে খুবই অপছন্দ করতো, কিন্তু চাইলে ব্রিটিশরা এটাকে বাদ দিতে পারেনি। কেন না? কারণ এটা হচ্ছে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বিশ্বাস, দীর্ঘদিনের একটা প্র্যাকটিস। তারা ধর্মীয়ভাবে এটা পালন করতো, রিচুয়ালস হিসেবে পালন করতো। যদি তাদের রিচুয়ালে আঘাত করতো ব্রিটিশরা, তারা কিন্তু বিদ্রোহী উঠতো। তাই ব্রিটিশরা শাসন মানে প্রথমেই এসে এটা বাদ দিতে পারেনি, এই সতীদাহ প্রথাকে। তো সেটার নিয়ে আমরা কথা বলবো, বাট তোমরা একটু উত্তর করো, তোমরা একটু উত্তর করতে থাকো।
যারাই যুক্ত হচ্ছে একটা কথাই বলবো, প্রত্যেকটা জিনিস হচ্ছে কনফিউজিং। আর আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ পার্ট সাম্প্রতিক জিকেটা আছে শেষের দিকে, 8টা 9টা প্রশ্ন সলভ করবো কনফিউজিং, 9 নাম্বার প্রশ্ন থেকে সাম্প্রতিক জিকে। ক্লিয়ার? সো সবাই একটু মনোযোগ দিয়ে থাকো। যারা এখনো শেয়ার করনি আইডিতে, আমি দেখতে চাই কারা কারা শেয়ার করেছো, কারা করনি। শেয়ার করে জাস্ট জানলে জানাতে হবে। আর যারা সর্বোচ্চ শেয়ার করবা, সর্বোচ্চ বন্ধু মেনশন দিবা, স্ক্রিনশট নিয়ে পেজে দাও, 2জনকে অ্যাড করানো হবে। এর আগে 4জনকে মোট ফ্রিতে অ্যাড করানো হয়েছে। আজকে একটা ক্লাস আছে, আগামীকালও কিন্তু একটা ক্লাস আছে, মাথায় রাখবা। আগামী ক্লাসেও এই সাম্প্রতিক এবং কনফিউজিং জিকে জোর করানো হবে। আজকে 4 অক্টোবর, আগামীকাল 5 অক্টোবর। 5 অক্টোবরের মাঝখানে কিন্তু আমাদের অফারটা শেষ হয়ে যাবে, এর আগে ভর্তি হতে হবে, হলে আজকে কালকের মধ্যে হতে হবে। আচ্ছা, এইখানে তোমাদের শেয়ার কিন্তু সংখ্যা খুবই কম, খুবই কম, তোমরা শেয়ার করো। আচ্ছা, এখানে তোমরা বলতেছো রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, কেউ আবার বলছো বঙ্গবন্ধু। উরে বাবা, এ তো পুরো ব্রিলিয়ান্ট, বঙ্গবন্ধু না? আচ্ছা, ওকে। আচ্ছা, কেউ বলতেছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেউ বলতেছো বঙ্গবন্ধু। আর কোন উত্তর আছে কারো? শেয়ার ডান। সুবর্ণা খান শেয়ার ডান, খ হবে। কেউ বলতেছো লর্ড বেন্টিঙ্ক। মানে তোমরা যে আসলেই কনফিউজড এটা তোমরা কমেন্ট করার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছো। এখন খেয়াল করো ভাই, যখন তোমার কারা আসে এখানে, ব্রিটিশরা আসে, তো ব্রিটিশরা এখানে তাদের গভর্নরদেরকে এখানে এক একটা অঞ্চলে শাসন করার জন্য পাঠায়। তো এক একজন গভর্নর এক এক দিকে অবদান রেখেছিলেন। এখন যারা গভর্নর তাদের কাছে তো প্রশাসনিক পাওয়ার আছে, রাইট? তাদের কাছে কি আছে? প্রশাসনিক পাওয়ার আছে, প্রশাসনিক ক্ষমতা আছে। আমি তোমাদের 24-এর একটা উদাহরণ দিয়ে বলতে পারবো। খেয়াল করো, সতীদাহ প্রথা যাতে বাদ যায় এটা নিয়ে লেখালেখি করছে, এটা নিয়ে আন্দোলন করছে, এটা নিয়ে সবার মাঝখানে সচেতনতা বৃদ্ধি করছে কে? রাজা রামমোহন রায়। সচেতনতা বৃদ্ধি, আন্দোলন, আবেদন সবকিছু করছে এই ব্যক্তি। পুরো আন্দোলন গড়ে তুলছে রাজা রামমোহন রায়। কিন্তু তার কাছে তো প্রশাসনিক পাওয়ার নাই। প্রশাসনিক পাওয়ার কাজ ছিল এই লর্ড বেন্টিঙ্কের হাতে। সেই তো একজন প্রশাসন, গভর্নর একজন। সে সাইন করলে এটা বাদ হবে, সে আইন করলে এটা বাদ হবে, সে আইন না করলে এটা থাকবে। তাহলে যদি বলে সতীদাহ প্রথা নিবারণ করতে কে আন্দোলন করে, কে সাহায্য করে, কে এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে, তখন হবে রাজা রামমোহন রায়। আর যদি প্রশ্নে আসে কে নিবারণ করে, কে বাতিল করে, কে রদ করে, তখন হবে লর্ড বেন্টিঙ্ক। আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি ক্লিয়ার? আন্দোলন করছে, সচেতনতা বৃদ্ধি করছে এবং প্রশাসনের কাছে আবেদন করছে, সেটা করছে রাজা রামমোহন রায়। কিন্তু সে তো বাতিল করতে পারে না, বাতিল করতে পারে গভর্নর। কে গভর্নর ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এই বেন্টিঙ্কই কিন্তু সতীদাহ প্রথা বাদ দিয়ে দিছে। তো এখানে ছিল নিবারণ, বাদ, বাতিল তো একই, তাহলে এটা লর্ড বেন্টিঙ্ক হবে। একই দিকে আমরা জানি যে আগে যাদের স্বামী মারা যেত তাদের বিয়ে হতো না, ওই একবার স্বামী মারা গেলেই শেষ। কিন্তু তারপর একটা সময় এসে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে ব্যক্তি যেমন জ্ঞানে পটু ছিল ঠিক তেমনি একটু দানশীল ছিল। আমরা মাইকেল মধুসূদন দত্তের নাম শুনছি, যিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে গিয়ে প্রচুর অর্থকষ্টে ভুগছে। তারপর এই মাইকেল মধুসূদন দত্তকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচুর টাকা পয়সা দিয়ে মানসিকভাবে হেল্প করতো। কাকে? মাইকেল মধুসূদন দত্তকে। কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাইকেল মধুসূদন দত্ত যখনই তার টাকার প্রবলেম হতো, যখনই সে খাইতে পাইতো না, সে চিঠি পাঠাইতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কাছে টাকা পাঠাইতো বা ওই যেখানে যেটা চলে সেটা পাঠাইতো। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক তেমনই আমরা এখানে সতীদাহ প্রথার ব্যাপারটা ক্লিয়ার। এবার আসবো বিধবা বিবাহ। বিধবা বা কারো স্বামী মারা গেলে তার পুনরায় বিবাহ, এইটার জন্য সচেতনতা বৃদ্ধি করে, আন্দোলন করে, প্রশাসনের কাছে আবেদন জানায়। এটা জানায় কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এটা রদ করে কে? ওই যে গভর্নর লর্ড ডালহৌসি তখন ছিল। তাহলে এই প্রশ্ন দিয়ে কিন্তু আমরা দুইটা ব্যাপার ক্লিয়ার। সতীদাহ প্রথা রদ করার জন্য আন্দোলন, আবেদন সবকিছু করে রাজা রামমোহন রায়, বাদ করে কে? লর্ড বেন্টিঙ্ক। আর বিধবা বিবাহ প্রথা চালু করার জন্য আন্দোলন বা সচেতনতা গড়ে তুলে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাদ করে কে? লর্ড ডালহৌসি। এম আই ক্লিয়ার অর এম আই ক্লিয়ার? আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা, একদম জলের মতো স্পষ্ট কিনা, আমরা দুইটা ব্যাপারকে একদম জলের মতো স্পষ্ট কিনা, একটা প্রশ্নে এরকম গুরুত্বপূর্ণ দুটো টপিক আমরা ক্লিয়ার কিনা। জিকে মাথা ঘুরাই দিবে না, কোর্সে অ্যাড হলে জিকে কোনোদিন মাথা ঘুরাই দিবে না। অ্যাড হয়ে যাও, অলরেডি 2300 2300 প্লাস স্টুডেন্টস কোর্সে অ্যাড হয়ে গেছে এবং ওরা কিন্তু এগিয়ে যাচ্ছে। ওরা কয়েকটা ক্লাস করে ফেলছে। তোমরা যারা এখন অ্যাড হবা একটু ছাড়ও পাবা, ডিসকাউন্টও পাচ্ছ। এই 5 অক্টোবর পর্যন্ত ডিসকাউন্ট, মানে আগামীকাল পর্যন্ত। এরপরে কিন্তু ডিসকাউন্ট পাবা না, পরে বাড়বে। পরে ঢাবির কোর্স আলাদা কিনতে হবে, রাবি ছবির জন্য আলাদা, গুচ্ছের জন্য আলাদা, এক্সাম ব্যাচ আলাদা, মডেল টেস্ট ব্যাচ আলাদা। আর এখন অ্যাড হলে সব এক কোর্সে পেয়ে যাচ্ছে, সকল বিশ্ববিদ্যালয় জিকে প্রিপারেশন। এটা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আমাদের এর পরের প্রশ্ন পড়ো ভালো করে। সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রমকারী নদী কোনটি?
সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছে, এবং আমি অবশ্যই বাংলাদেশ নিয়েই কথাবার্তা বলতেছি। হ্যাঁ, তাহলে তোমরা 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও, দেখি কে সঠিক উত্তর দিতে পারো। আমি জানি অনেকে ভুল উত্তর দিবা, আই নো দ্যাট, বাট দেখি, তারপরে দেখি তোমরা সঠিক উত্তর দিতে পারতেছো কিনা। ওকে, তোমরা একটু ফাস্ট কমেন্ট করে ফেলো, ফাস্ট ফাস্ট ফাস্ট, সবাই একটু ফাস্ট কমেন্ট করে ফেলো, কেউ কচ্ছপের মতো হয়েও না, ঠিক আছে? কেউ কচ্ছপের মতো না হয়ে একটু ফাস্ট কমেন্ট করে ফেলো। সবাই একটু কমেন্ট করে ফেলো, সবাই একটু ফাস্ট কমেন্ট করে ফেলো। কচ্ছপ হইলে হবে না, ঠিক আছে? কচ্ছপ হইলে লস, কচ্ছপ অ্যাডমিশনে কচ্ছপ হইলে লস। একটু ফাস্ট আমাদের যাইতে হবে। হ্যাঁ, আমাদের মোটামুটি সাম্প্রতিকটা কিন্তু সামনে আসে, সো সাম্প্রতিকটা তোমাদের কভার করানোর জন্য একটু ফাস্ট করতে হবে। মেনলি আজকের সাম্প্রতিক জিকেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকে সাম্প্রতিক জানো না যে কীভাবে পড়বা, কোন জায়গা থেকে পড়বা, বা শুরুই করনি হয়তো। যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 30টা প্রশ্ন হয় সাধারণ জ্ঞানের, সাম্প্রতিক থেকে এই বছর 10টা হতে পারে বা 12টাও হতে পারে সর্বোচ্চ। তাহলে চিন্তা করে দেখো, এক তৃতীয়াংশের বেশি প্রশ্ন সাম্প্রতিক থেকে হয়, সেটাকে স্কিপ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তোমরা কি উত্তর করতেছো? ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ। কেউ পদ্মা, কেউ মেঘনা, কেউ যমুনা, কেউ যা খুশি করতেছো। কিন্তু আচ্ছা, আমি তো একদিক থেকে সার্থক যে তোমরা ভুল উত্তর করতেছো। ওকে, আমি তো একদিক থেকে সার্থক যে তোমরা ভুল উত্তর করতেছো। ভুলটা কোন জায়গায়? ভুলটা হচ্ছে তোমরা প্রশ্ন বুঝতে পারো না। প্রশ্ন কেন বুঝতে পারো না? জিকের বই পড়ো, কেউ হচ্ছে কোনো কোর্সে অ্যাড হও না, বা অফলাইনে পড়ো, এক একটা লেকচার এক একজন এসে নিয়ে চলে যায়, কোনো বিষয় না বুঝতে প্রশ্ন করো না, যা তা পড়ো। এত জিকে পড়ে, এত নদ নদী পড়ে তোমরা কিভাবে পদ্মা উত্তর করতেছো? কিভাবে? ওয়াই? বাংলাদেশে গঙ্গা নদী প্রবেশ করেছে, ঠিক আছে? গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি হয়েছে গঙ্গা নদী। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী প্রবেশ করেছে ভারতে। ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো, করার পর এটা যমুনার সাথে মিলিত হলো কোন জায়গাতে? ওই রাজবাড়ির গোয়ালন্দে মিলিত হলো। ওই মিলিত হওয়া পর্যন্ত ওটার নাম গঙ্গাই, এরপরে হয়ে যায় পদ্মা। এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী পদ্মা, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী পদ্মা, কিন্তু প্রশ্ন তো ছিল সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছে কোনটা? এইটার উত্তর হবে ব্রহ্মপুত্র নদ। এইটা তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর নামক যে হ্রদ, সেখান থেকে হইয়া চীন হইয়া ভারত হইয়া বাংলাদেশের কোন জেলা দিয়ে ঢুকছে? কুড়িগ্রাম দিয়ে ঢুকছে। বিরাট পথ অতিক্রম করছে এই ব্রহ্মপুত্র। তোমাকে তো বলে নাই বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? তোমাকে কি বলছে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? এখানে বলছে সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করছে কোনটা। তাইলে উৎপত্তি ধরো এই হচ্ছে তোমার কি, এই হচ্ছে ধরো তোমার ব্রহ্মপুত্র উৎপত্তি হলো, এটা ভাবে চীন হয়ে এইভাবে ঘুরে আইসা আছে না, তারপর বাংলাদেশের এই যে বাংলাদেশের, ঠিক আছে, বাংলাদেশের এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে আমি তোমাকে বলি, এই জায়গা দিয়ে তোমার কুড়িগ্রাম দিয়ে ঢুকছে, এত বড় জায়গা এটা ইয়া করছে। আর তোমার যে দেখতে পাচ্ছ যে গঙ্গা বা পদ্মা, এটা এইভাবে ঢুকে গেছে। তাহলে এই সবচেয়ে বেশি পথ অতিক্রম করছে, এটা মূলত এইভাবে আসছে, সবচেয়ে বেশি পথ অতিক্রম করছে হচ্ছে কি এই ব্রহ্মপুত্র, নট পদ্মা। এইটা কিন্তু বিগত সালে আসছেও, এবং সবাই পদ্মা দিয়ে বাস খাইছে। তাহলে তোমরা কি জিকে পড়লা? আমি বলি অ্যাডমিশন টাইমে ভাই সামান্য টাকা ইনভেস্ট না করে তোমরা জিকে পড়ে ফেলবা, বই পড়লে পারবা, এইভাবে বসে থেকো না। যেটা হবে তুমি পরীক্ষাকে কনফিউজ হয়ে যাবে, আর পরীক্ষায় কনফিউজ প্রশ্ন আসে। তাহলে বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা, আর বাংলাদেশের বৃহত্তম, গভীরতম, প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী, আর সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করছে বাংলাদেশ, ভারত, চীন, এই 3টা দেশে হয়ে আসছে একটা আন্তর্জাতিক নদীও বলা হয়, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। সবাই কে কে ধরা খাইছো আমাকে জানাও। ধরা খাইছো অনেকে। আচ্ছা, ব্রহ্মপুত্র একজন বলছে, আমি নামটা পড়ি নাই হয়তো, যাক তোমার নামটা পড়লাম। আচ্ছা, এখন কি কনফিউশন ক্লিয়ার কিনা? এরকম অনেক কনফিউশন আছে, এবং নদ নদী নিয়ে আমি সুন্দর ক্লাস করিয়েছি পেট বেচের একটা স্ক্রিনশট দিলাম। যারা এখন কোর্সে যুক্ত হয়ে যাবা, তুমি ক্লাসটা অটোমেটিক তোমার হাতে পেয়ে যাবা। 1 ঘন্টা 37 মিনিটের, 2 ঘন্টা 13 মিনিটের একটা ক্লাস। অনেকে এসে 8 ঘন্টা 40 মিনিট ক্লাস নিয়ে যায় না। আমার যে ক্লাসটা যতক্ষণ লাগে আমি বেশি হইলেও নেই। তাহলে এই ক্লাসে নদ নদীর একদম হাবি জাবি থেকে শুরু করে A to Z, চর, পাহাড়, পর্বত, হ্রদ, উপত্যকা, যা যা আছে, এই নদ নদীর ক্লাসটাতে দেখো কত সুন্দর ম্যাপ ব্যবহার করে পড়িয়েছে। এই যে ব্রহ্মপুত্র নদ এখান দিয়ে ঢুকছে, কোন সাথে কে মিলছে, কোন নদ কোন জেলা দিয়ে ঢুকছে, কোথায় মিলছে, মিলার পর কোন হইছে, কোথা থেকে উৎপত্তি হইছে, A to Z
এটা ক্লাসের একটা স্ক্রিনশট দিলাম, তোমরা যারা এখন কোর্সে যুক্ত হবা তোমরা অটোমেটিক যুক্ত হওয়ার পরে এই ক্লাস করে ফেলতে পারবা। ওরা যেরকম ক্লাস করছে তুমিও সেম ক্লাস পাবা, তোমার আর মধ্যেই কনফিউশন থাকবে না, তাই এটা মিস করো না। আমাদের পরবর্তী প্রশ্ন সংবিধান থেকে, সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারে? রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেখি এইটা একটা কনফিউশন প্রশ্ন সংবিধান টপিক থেকে, এবং আমি তোমাকে একদম হলফ করে বলতে পারি সংবিধান থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে এইবার একটা দুটা করে প্রশ্ন আসবেই। তাই এই টপিক কেউ বাদ দিবে না। তোমরা একটু উত্তর করো দেখি, একটু উত্তর করো। জিকে চাইলে এমনিতে নর্মালি পড়ানো যায়, পড়লাম, কিন্তু আমি চেষ্টা করি ক্লাসে কনফিউশনগুলো একটু দূর করে দেওয়ার জন্য। সো তোমরা একটু এটা উত্তর করো, তারপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমি বলবো কেউ ক্লাসটা স্কিপ করো না, কারণ সাম্প্রতিক জিকেটা আমাদের একটু পরে আসবে, একটু পরে, আর দুই একটা প্রশ্ন পরে সাম্প্রতিক জিকে। সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? আচ্ছা, সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? এখন অনেকে লিখতেছো ভাইয়া আপনার পেইড ব্যাচের ডিটেলসটা দেন। তোমরা দেখো আমার আমি কমেন্টে কিন্তু পিন করে দিয়েছি, তোমরা দেখবা কমেন্টে পিন করে দিয়েছি পেইড ব্যাচের ডিটেলসটা, কমেন্টে পিন করে দিয়েছি, এবং এই লাইভের ক্যাপশনেও এই কোর্সের পুরো ডিটেলসটা আছে। বা তোমরা দেখতে পাচ্ছ আমার কোর্সে ভর্তি হতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি প্রত্যেকটা স্লাইডে, এটাতে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি তোমার সাথে কথা বলবো, তোমাকে অ্যাড করাবো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি ক্লাসের পর বা এখনই নাম্বারটা সেভ করবা নাবিল ভাই জিকে দিয়ে, তারপর ব্যাস আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই তুমি কোর্সে অ্যাড হতে পারবা, 07377674721। আচ্ছা, এখানে সবাই কেউ রাষ্ট্রপতি, কেউ জাতীয় সংসদ, কেউ রাষ্ট্রপতি, কেউ জাতীয় সংসদ, কেউ রাষ্ট্রপতি, কেউ জাতীয় সংসদ। আচ্ছা, কেন না আমরা একটা কাজ করি, আমরা সংবিধানে আসলে এক্স্যাক্টলি কি লিখছে ওই লেখাটাই পড়ি। আচ্ছা, এইটা হচ্ছে, আচ্ছা সংবিধানে একটা ক্লাস হয়েছে আমাদের পেইড ব্যাচে, প্রত্যেকটা সাল তারিখ ওরা সুন্দর করে সবার মুখস্থ আছে। তাহলে পেইড ব্যাচে যুক্ত হলে তুমি সংবিধানের ক্লাসটা অটোমেটিক পেয়ে যাচ্ছ। তুমি তোমার সময়ে যতবার খুশি ততবারই ক্লাস করতে পারবা। এক্সাম হয়ে গেছে, এক্সামগুলো যতবার খুশি দিতে পারবা। তাহলে পেইড ব্যাচটা কেউ মিস করো না। তুমি এই ক্লাসগুলো ঢুকার পরে সংবিধান এ টু জেড ডান। একটা দুটা করে প্রশ্ন শিওর আসতেছে এই ক্লাস থেকে আসবে ইনশাল্লাহ, এই ক্লাস থেকে। তাহলে তুমি এটা মিস করো না। তাহলে আমরা একটু সংবিধানের আমাদের 63 নাম্বার যে অনুচ্ছেদ রয়েছে, 153টা অনুচ্ছেদের মধ্যে 63 নাম্বার যে অনুচ্ছেদ রয়েছে সেখানে বলা আছে সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাইবে না, কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করিবেন না। সাধু ভাষায় খুব সুন্দর করে লেখা আছে, জাতীয় সংসদের অনুমতি ব্যতীত কোনো ধরনের যুদ্ধ ঘোষণা করা যাবে না। তাহলে আমরা যদি একটু প্রশ্নে ব্যাক করি, আমাদের প্রশ্ন ছিল সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারেন। তাহলে তোমরা ভাববা, এই প্রশ্ন দেখার পর ভাববা জাতীয় সংসদ হবে, কারণ সংসদের অনুমতি ছাড়া তো যুদ্ধ ঘোষণা করা যায় না। কিন্তু সংসদের অনুমতি বা সাইনিং ছাড়া যুদ্ধ ঘোষণা করা যায় না, কিন্তু প্রশ্ন ছিল কে যুদ্ধ ঘোষণা করতে পারেন। এখানে কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে, আর সেই ব্যক্তি নান আদার দেন রাষ্ট্রপতি। যুদ্ধ ঘোষণা করেন কে, এরকম প্রশ্ন করলে রাষ্ট্রপতি হবে। আর কার অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যায় না, বা কার অনুমতি ছাড়া, কার, এখানে এক্স্যাক্টলি তো লেখা আছে কার সম্মতি ছাড়া, তখন হবে জাতীয় সংসদ। আর কে যুদ্ধ ঘোষণা করতে পারেন, এই প্রশ্নের উত্তর হবে রাষ্ট্রপতি। ক্লিয়ার? ওকে। তো সংবিধান নিয়েও কিন্তু আমরা চমৎকার ক্লাস করেছি আমাদের পেইড ব্যাচে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই সংবিধানের ক্লাসটাতে আমি প্রায় প্রত্যেকটা তফসিল বলি, এই সাল বলি, সংবিধানের ভাগ বলি, প্রত্যেকটাতে টেকনিক দিছি। পেইড ব্যাচের স্টুডেন্ট তোমরা জানাও যে আমি টেকনিক দিয়েছি কিনা, তোমরা একটু পেইড ব্যাচে যারা আছে একটু জানিয়ে দাও, যাতে যারা অ্যাড হবে তারা বুঝতে পারে। ওকে। আর এই ক্লাসটা কিন্তু ইউটিউবে যাবে, যারা ইউটিউবে দেখছো তোমরা হয়তো আমার ফেসবুক পেজের নাম জানো না। ফেসবুক পেজের নাম হচ্ছে নাবিলস জিকে লিখে ফেসবুকে সার্চ দিয়ে তুমি ফলো দিয়ে দাও, ওইটাতে সকল লাইভ ক্লাসগুলো হয়। লাইভের পরে আমি আমার ইউটিউব চ্যানেলে দিই, ইউটিউব চ্যানেল নাম হচ্ছে নাবিল হাসান অফিসিয়াল। ওই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তুমি সকল ক্লাস রেকর্ডেড পাবা, ঠিক আছে? ওকে, তাইলে আমাদের কি কনফিউশন ক্লিয়ার? সাম্প্রতিক আসবে ভাই, সাম্প্রতিক আসবে। 6 নাম্বার প্রশ্ন, বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? এটা ছিল আন্তর্জাতিক জিকের একটা টপিক বা একটা প্রশ্ন। প্রাচীনতম সভ্যতা কোনটি? একটু জানাও তো, প্রাচীনতম সভ্যতা কোনটি একটু জানিয়ে দাও। প্রাচীনতম সভ্যতা কোনটি? এই যে পেইড ব্যাচে ওরা কিন্তু কারা কারা আছে আমি একটু দেখি। হাসিবা আছে, সঞ্জিদা আছে, মৌ মেহরাঞ্জন আছে, মিশিলা জান্নাত আছে, মেহেরবা শারমিন আছে, হৃদয় আছে, মালিহা আছে, হুমায়ুন কবির আছে, সাইফুর আছে, সিয়াম আছে। সবাই কিন্তু বলছে যে পেইড ব্যাচে ওরা টেকনিকে পড়ছে। আচ্ছা, ব্রহ্মপুত্র,
আচ্ছা ওকে, তোমরা একটু জানাও এটা কি হবে। বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি? আমরা আন্তর্জাতিক জিকেটা ধরবো আমাদের পেট ব্যাচে শীঘ্রই। তোমরা আন্তর্জাতিক জিকে যাতে না ধরার আগেই ভর্তি হয়ে যাও। আন্তর্জাতিক জিকেটা কিন্তু খুবই জটিল, খুবই জটিল, ঠিক আছে? ওকে, বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? তোমরা একটু উত্তর করো দেখি। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? সবাই বলতেছো মেসোপটেমীয়, কেউ বলতেছো মিশরীয়, কেউ বলতেছো মেসোপটেমীয়, কেউ বলতেছো মিশরীয়। আচ্ছা আচ্ছা, এখন আমি তোমাদের একটু দূর করে দিই। দেখো, বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমীয়। এখন অপশনে যদি কোনোদিন মেসোপটেমীয় নাই থাকে, আমি আবারও বলছি এখানে তিনটা বিষয়, আমি তোমাকে তিনটা বিষয় একটু দূর করে দিই। 1 2 3। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, যে সভ্যতা ইরাক ইরানের মাঝখানে তোমার গড়ে উঠেছিল, তোমার দজলা ফোরাত কিংবা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মাঝখানটায়, একদিকে সিরিয়া ইরাক ইরান আছে, এগুলোর ওই দিকে গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা। তাহলে যদি অপশনে মেসোপটেমীয় থাকে, নিঃসন্দেহে মেসোপটেমীয় হবে। কিন্তু অপশনে তুমি মেসোপটেমীয় দেখলাই না, তখন হবে মিশরীয়। তাহলে অপশনে মেসোপটেমীয় থাকলে মেসোপটেমীয়, কনফিউশন ক্লিয়ার। অপশনে যদি মেসোপটেমীয় না থাকে তখন হবে মিশরীয়, কনফিউশন ক্লিয়ার। তাহলে থার্ড নাম্বার কনফিউশনটা কোন জায়গায়? সেটা হচ্ছে অপশনে মেসোপটেমীয় না থাকলেও কিছু মেসোপটেমীয়র বাচ্চা কাচ্চারা থাকলো, তখন তুমি আবার এই বাচ্চা কাচ্চাদের দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বাচ্চা কাচ্চা আবার কি? এই মেসোপটেমীয় সভ্যতা মূলত 4টা ফেজে ভাগ করা ছিল: সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়, ব্যাবিলনীয়। আমি আবারও বলছি, সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়, ব্যাবিলনীয়। তাহলে এটা বিষয় খেয়াল করো, এই মেসোপটেমীয় সভ্যতা কি ছিল? সুমেরীয়, সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়, ব্যাবিলনীয়। তাহলে দেখতেই পাচ্ছ মেসোপটেমীয় সভ্যতার 4টা ভাগ ছিল মূলত। এর মধ্যে প্রথম হচ্ছে সুমেরীয়। তাহলে পৃথিবীর প্রাচীন সভ্যতা কিন্তু এই সুমেরীয়। মেসোপটেমীয় এর অংশ 4টি মূলত। তাহলে পৃথিবীর প্রাচীন সভ্যতা শুরু হয়েছে কিন্তু এই সুমেরীয় দিয়া। সুমেরীয় হচ্ছে মেসোপটেমিয়ার প্রথম ভাগ, তারপর হচ্ছে এই ভাগগুলো আছে। তাহলে অপশন যদি মেসোপটেমীয় না থেকে এই চারটা যে কোনো একটা থাকে, তখন কিন্তু মেসোপটেমীয় না থেকেও মেসোপটেমীয়র এই কাজগুলো এই চারটা এগুলাই করবে। তো সেক্ষেত্রে যদি অপশন এখানে থাকতো যে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা, মিশরীয়, গ্রিক, সিন্ধু, এখান থেকে সুমেরীয় নিত, তখন অপশনে মেসোপটেমিয়া না থেকে সুমেরীয় থাকার কারণে সুমেরীয়টা হতো। অথবা অ্যাসিরীয় নিত, তখন উত্তরটা অ্যাসিরীয় হতো। ক্যালেডীয় নিত, তখন উত্তরটা ক্যালেডীয় হতো। ব্যাবিলীয় নিত, তখন উত্তরটা ব্যাবিলনীয় হতো। কিন্তু ধরো এইগুলোও নাই, মেসোপটেমিয়াও নাই, কেউ নাই, আসল খেলোয়াড় এই মাঠে নাই, তখন আবার মিশরীয় হবে। তাহলে 3 ধরনের ব্যাপারটা বুঝো। মেসোপটেমিয়া থাকলে মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া না থাকে এর বাচ্চা কাচ্চারা থাকলে সুমেরীয় থাকলে বিশেষ করে সুমেরীয়। আবার যদি বলে 4 নাম্বার কনফিউশন, নিচের কোনটি সবচেয়ে প্রাচীনতম, এইগুলোর মধ্যে আবার সবচেয়ে প্রাচীনতম কিন্তু সুমেরীয়, তাহলে এইগুলা 4টা অপশনে থাকলে তখন হবে সুমেরীয়। তাহলে দেখো জিকেটা আসলে তুমি তো বই থেকে পড়ছো, বাট এইভাবে কিন্তু বই দেওয়া নাই। ওকে, তাইলে ভাই যদি এগুলা থাকে তখন আবার সুমেরীয় হবে, কারণ সুমেরীয়দের দ্বারাই সভ্যতার ব্যাপারটা শুরু হয়। তো এটা শীঘ্রই আমাদের পেট ব্যাচে পড়ানো হবে, এই টপিকটা পুরো পড়ানো হবে, তোমরা যারা যুক্ত বা করতে পারবা। আচ্ছা, এইবার আমরা একটা সাম্প্রতিক প্রশ্নে যাব। দেখো এখান থেকে একটা সাম্প্রতিক প্রশ্ন আছে, অস্থায়ী সরকারের অর্থনীতি বিষয়ক বিভাগের দায়িত্বে কে ছিলেন? অস্থায়ী সরকারের অর্থনীতি বিষয়ক দায়িত্বে কে ছিলেন? এক হচ্ছে এম মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, খন্দকার মোস্তাক। 4টা অপশন আছে, তোমরা ধুমায় উত্তর করো সবাই, দেখি কার উত্তরটা সঠিক হয়। আমি দেখবো কার উত্তরটা সঠিক হয়, দেখি তো কার উত্তরটা সঠিক হয়, বলো কার উত্তর সঠিক হয়, দেখতে চাই কার উত্তরটা সঠিক হয়। এখানে এখনো যারা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো নাই, তোমার নিজের টাইমলাইনে বিভিন্ন গ্রুপে শেয়ার করে রাখো। সর্বোচ্চ শেয়ার করলে তোমরা আমার একটা ফেসবুক ফ্রি গ্রুপ আছে, সেখানে একটা পরীক্ষা দিতে পারবা এই টপিকের উপরে। তোমরা কি চাও সে পরীক্ষাটা দিতে? তাহলে আমি দেখি আজকে সর্বোচ্চ ইয়াটা নিশ্চিত করো আগামী 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে আমি দেখতে চাই কয়টা শেয়ার পরে। 1 মিনিটের মধ্যে আমরা 200 শেয়ার পূর্ণ করে দিই। 116টা আছে আর 70-80টা লাগে, আমরা একটু পূর্ণ করে দিই। সবাই টাইমলাইনে একটা শেয়ার করে ডান লিখে জানাই। হাতে 1 মিনিট আছে, হাতে আমাদের 1 মিনিট আছে, দেখি কে কে শেয়ার করবা, দেখতে চাই। তারপর তোমরা পরীক্ষাটা দিতে পারবা। আর আগামীকালও কিন্তু ক্লাস আছে আমাদের, আগামীকাল 5 অক্টোবর আমাদের রাত 9টায় ক্লাস আছে, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলতেছো এম মনসুর আলী মানেই উত্তর ভুল।
এম মনসুর আলী মানেই উত্তরটা একদমই ভুল। যারা দিচ্ছ এম মনসুর আলী, বেশির করে একজন তো আবার খুব সুন্দর করে রিফার দিছো মনসুর চাচা, মানে তুমি এতটাই শিওর মনসুর চাচা দিয়ে ফেলছো, কিন্তু তোমার যে উত্তর ভুল তুমি কি তা জানো? তাই জানো না, তাই পড়েই যাচ্ছ, জানোই না। দেখো মুজিবনগর সরকারের, এটা মূলত মুজিবনগর সরকার বা প্রথম বিদ্রোহী সরকার, বিপ্লবী সরকার, প্রবাসী সরকার বা অস্থায়ী সরকার বা যাই বলি, সেই সরকারের প্রশ্নটা ছিল অর্থনৈতিক বিষয়ক বিভাগের দায়িত্বে কে ছিলেন, নট অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বললে তখন হবে মনসুর আলী ডিরেক্ট মন্ত্রী, বাট অর্থনৈতিক বিষয়গুলো যে দেখতেন তিনি কিন্তু তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীও ছিলেন, তিনি আরো গোটা কয়েকটা বিষয় দেখতেন, সেগুলো কি আমরা এবার সুন্দর করে দেখব। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, তাজউদ্দিন আহমেদ তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি প্রতিরক্ষা দেখতেন, তথ্য দেখতেন, সম্প্রচার দেখতেন, যোগাযোগ দেখতেন, এই অর্থনৈতিক বিষয়াবলী তিনি দেখতেন, নট অর্থমন্ত্রী তিনি ছিলেন। পরিকল্পনা দেখছেন, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজ কল্যাণ, সংস্থাপন, এই সকল বিষয় ছিল এই প্রধানমন্ত্রীর উপরে। এইটাও আমাদের জানতে হবে। এখন ঠিক তেমনটাই আমরা দেখছি আমাদের এই 24 সালের অন্তর্বর্তীকালীন সরকারে, কারণ যেহেতু মানুষ কম, একজনের উপর দায়িত্ব বেশি পড়তেছে। যেখানে এক একটা সরকারে এক একটা মন্ত্রণালয়ের জন্য এক একজন দায়িত্বে থাকে, প্রচুর মানুষ দায়িত্বে থাকে, এক একজন মন্ত্রী থাকে, আর এখানে মাত্র এই অল্প কয়েকজন মানুষের উপর সকল কিছু দায়িত্ব দিলে তো একজনকে অনেক দায়িত্ব নিতে হয়। ঠিক তেমনি আমরা অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর প্রধান উপদেষ্টার কথা দিয়ে উদাহরণটা দিই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো প্রধান উপদেষ্টা, তিনি মন্ত্রী পরিষদ বিভাগের প্রধান, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান, তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান, তিনি খাদ্য মন্ত্রণালয়ের প্রধান, তিনি জনপ্রশাসন, বেসামরিক বিমান ও পর্যটনের প্রধান, তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রধান, তিনি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান, তিনি বিজ্ঞান প্রযুক্তির প্রধান, তিনি নৌ পরিবহনের প্রধান, আরো কয়েকটা আছে। তাইলে ওই সময়টাতে যেমন এই অর্থনৈতিক বিষয়গুলো দেখতেন তাজউদ্দিন আহমেদ, নট অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বললে তোমরা মনসুর আলী দেবে, এখন তোমরা তো ভুল করে ফেলছো। সবগুলা সরি বলো, সবগুলা সরি বলবা যেটিও ভুল করছো। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো, এটার সাথে মিল রেখে আমরা এই 24 সালের অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দায়িত্বে আছে, বিশেষ করে প্রধান উপদেষ্টা দায়িত্বগুলা, তারপর তরুণ যে দুইজন আছে বা আইন কার দায়িত্বে আছে, বা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে বেশি যেগুলা, তো কোনটা কোনটা আসতে পারে এটা তোমার পেইড ব্যাচে সাজেশন দিয়ে দিব। পেইড ব্যাচে স্টুডেন্টরা নিয়ে ভয় পাও না যে ভাই কোনটা পড়তে হবে, এতগুলো সবগুলোকে পড়তে হবে কিনা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই এম হেয়ার টু সাজেস্ট ইউ কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা লেস ইম্পর্টেন্ট। কোন সমস্যা নেই, পেইড ব্যাচে সাজেশন দিয়ে দিব, তবে প্রধান উপদেষ্টাটা একটু বেশি পড়তে হবে। কনফিউশন ক্লিয়ার? কনফিউশন কি ক্লিয়ার? ওকে, সরি বলছো, থ্যাংক ইউ। ওকে, কনফিউশন ক্লিয়ার। এইবার 8 নম্বর প্রশ্ন, এরপরে ডিরেক্ট আমরা সাম্প্রতিকে যাব। বাংলার স্বর্ণযুগ বলা হয় কোন আমলকে? 4টা অপশন। বাংলার স্বর্ণযুগ বলা হয় কোন আমলকে? বাংলার স্বর্ণযুগ কোন আমল? 4টা অপশন, দেখি কে কে উত্তর করতে পারো। বাংলার স্বর্ণযুগ কোন আমল? গুপ্ত, পাল, সেন, আলাউদ্দিন হোসেন শাহের যুগ। এটা একটা বিগত সালে একটা প্রশ্ন এসেছিল, বিগত সালে এই সেম প্রশ্নটা এসেছিল, তোমাদেরকে দিলাম, দেখি তোমরা কেমন পারো। বাংলার স্বর্ণযুগ, 4টা অপশন। ভাইয়া ধৈর্য ধরতে হবে, অ্যাডমিশনে সবচেয়ে বেশি দরকার ধৈর্য। তোমরা তো এগুলোর মধ্যেই সবাই ডাব্বা মারতেছো। আচ্ছা, বাংলার স্বর্ণযুগ বলা হয় কোন আমলকে? 4টা অপশন আছে আমাদের এখানে, আমরা দেখি উত্তর করি, দেখি কে পারো কে পারো কে পারো। বাংলার স্বর্ণযুগ কোন আমলকে বলা হয়? ওকে ওকে ওকে, দেখি দেখি কারা কারা পারো, উত্তর করো। এরপরে আমরা সাম্প্রতিকে যাবো, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। বাংলার স্বর্ণযুগ আমাদের কি, তোমরা সর্বোচ্চ শেয়ার কেউ করনি? আচ্ছা, তোমরা অনেকে আছে রিয়েক্টটাও দাও, একটা রিয়েক্ট করে দাও পোস্টে, কাইন্ডলি লাইভে একটা রিয়েক্ট করে দাও, সবাই প্রত্যেকে একটা করে রিয়েক্ট করে দাও, পাশে দেখবা লাভ রিয়েক্টগুলো দিতে পারো। আর কোর্সের ডিটেলস কিন্তু সুন্দর করে দেওয়া আছে, তোমরা যদি এই লাইভে ঢুকার পর তোমরা দেখবা এই পিন কমেন্টে কোর্সের ডিটেলস আছে, এই যে পিন কমেন্ট দেখতে পাচ্ছ, পিন কমেন্টে আছে। আবার আমরা এই লাইভের এই যে ক্যাপশনটা দেখতে পাচ্ছি, ক্যাপশনে যদি আমরা ক্লিক করি সিমোরে, আমরা পুরো আমাদের কোর্সের ডিটেলস দেখতে পারবো, ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টে দেখতে পারবো 5 অক্টোবর পর্যন্ত, আমরা একটু দেখে নিবো এইখান থেকে, ঠিক আছে? আবার আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক দিলেও কোর্সের A to Z জানতে পাবা। তারপর আমি একটু পরে বলবো, সমস্যা নাই। ওকে, এখন তোমরা বলতেছো গুপ্ত 100%, কে বললা এটা? এটা বললো হচ্ছে আমার প্রাণ প্রিয় ছোট ভাই, প্রাণ প্রিয় আমার পরবর্তী ক্যাম্পাসের ছোট ভাই তুমি হতে পারো, এমডি রাহাত। এমডি রাহাত, তুমি 100% সঠিক দিছো, আমি বলবো তোমারটা 100% ভুল, 100% ভুল। দেখো, প্রাচীন বাংলার যদি বলে, প্রাচীন বাংলার বা প্রাচীন বাংলার যে শাসনগুলো ছিল, যে বংশগুলো ছিল, প্রাচীন বাংলা যদি উল্লেখ করে সেক্ষেত্রে হবে গুপ্ত।
কিন্তু এই বাংলার কথা বলছে, ডিরেক্ট বাংলার স্বর্ণযুগ হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের আমল, বা আলাউদ্দিন হোসেন শাহের যে মুসলমান যে যুগটা ছিল, যে সময় ধর্ম, সাহিত্য, দর্শন থেকে শুরু করে শাসনভারের যে বিস্তার সবকিছু সমানভাবে বিস্তার লাভ করেছিল। তাই বাংলার স্বর্ণযুগ বলা হয় এই আলাউদ্দিন হোসেন শাহের যুগকে বলা হয়। আর প্রাচীন বাংলার স্বর্ণযুগ, প্রাচীন বাংলার বংশগুলোর মধ্যে স্বর্ণযুগ, প্রাচীন বাংলার রাজবংশের মধ্যে স্বর্ণযুগ, সেক্ষেত্রে যদি বলি তাহলে গুপ্তযুগ। নিঃসন্দেহে গুপ্তযুগের সাহিত্য যেমন শ্রেষ্ঠ ছিল, তারপর শিলালিপিতে শ্রেষ্ঠ ছিল, গুপ্তযুগের উদ্ভাবনী বিভিন্ন দিক থেকে শ্রেষ্ঠ ছিল। এগুলো আমার পেইড ব্যাচে খুব সুন্দর করে পড়িয়েছি, প্রাচীন বাংলার ইতিহাস টপিকটা যে পড়িয়েছি সেখানে। তাহলে প্রাচীন বাংলা যদি বলে, প্রাচীন বাংলার ইতিহাসের প্রাচীন বাংলা, তখন হবে গুপ্ত। আর এই বাংলার যুগ তোমরা একটু সার্চ করে গুগলে বিভিন্ন জায়গায় দেখো যে কেন আলাউদ্দিন হোসেন শাহের আমলকে স্বর্ণযুগ বলা হয় বাংলার, একটু গুগলে সার্চ করে দেখলে উত্তর পেয়ে যাবা। তাহলে বড় ধরাটা খাইছো কে কে? তাহলে ভাই তুমি অনেক কিছুই পড়তেছো কিন্তু কিছুই পড়তেছো না। তাই এই বিষয়টা বলবো, কেউ মিস করো না, কোর্সটা কেউ মিস করো না, নাহলে মিস করবো অনেক কিছু। আচ্ছা যাই হোক, তারপর আমরা চলে ধোকা। আর ধোকা, এত ধোকা মনে হয় তোমাদের কোনো মেয়েও জীবন দিতে পারবে না, বা কোনো মেয়েকে কোনো ছেলেও দিতে পারবে না জীবনে। রাবির ভাই ক্লাসে এত বেশি ছ্যাঁকা তোমরা খাও, যাই হোক কষ্ট লাগে ভালো লাগে। ওকে, এইবার আমরা আমাদের রিসেন্ট জিকের যে আলোচনা, সেই আলোচনায় চলে যাই আর কথা না বলে। তো রিসেন্ট জিকের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবছর আমি প্রেডিক্ট করি 10টা থেকে 12টা প্রশ্ন আসবে, এবং আমার পেইড ব্যাচে আমি খুব সম্ভবত 15টা টপিক সিলেক্ট করে দিব। ওই 15টা টপিক থেকে হয়তো তুমি 10 থেকে 12টা প্রশ্ন কমন পেতে পারো ইনশাল্লাহ, যারা পেইড ব্যাচে যুক্ত হবা। এবং সাজেশনটা খুবই সিক্রেট থাকবে, বাইরে দেওয়া হবে না। দ্বিতীয়ত, এই সাম্প্রতিক জিকেটা খুবই ডাইনামিক। পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন ছোট ছোট বই আসবে, বলবো ওইটা ইম্পর্টেন্ট, ওই বলবে এইটা, ফেসবুকে দেখবে এইটা, জিআই পণ্য বাড়তাছে কমতাছে, নানান মাথা ঝামেলা। তুমি যদি ঝামেলা পোহাতে চাও বা এটা এড়াতে চাও তাহলে কোর্সে অ্যাড হয়ে যেতে পারো, কোনো ভয় নেই। ঢাবিতে 10-12টা আসবে, মেডিকেলে 2-3টা আসবে, আবার তোমার 1-2টা প্রশ্ন গুচ্ছতে আসবে, রাবি চবিতেও 2-3টা করে করে আসবে, জাবিতেও আসবে। তাহলে সাম্প্রতিক জিকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, তবে ঢাবিতে সবচেয়ে বেশি আসবে, 10-12টা এবার আসবে, 10-12টা আসবে। তাই রিসেন্ট জিকে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আমাদের প্রথম প্রশ্ন, ও তার আগে রিসেন্ট জিকেতে যাওয়ার আগে যেহেতু কোর্সের ডিটেলস অনেকে জানতে চাই, আমি কথা বলি। দেখো, এই কোর্সের প্রাইস হচ্ছে 2500 টাকা, তারপর থেকে কমিয়েছিল 1450 টাকা। এখন যেহেতু কয়েকটা ক্লাস চলে গিয়েছে বা কারো কারো আর্থিক সমস্যা, তো এইচএসসি 24 ব্যাচ 25, 26 কিংবা সেকেন্ড টাইমার তোমরা যদি এই 5 অক্টোবরের মধ্যে ভর্তি হও, মানে আগামীকালের মধ্যে হও, তোমরা আরো 350 টাকা ছাড়ে 1100 টাকায় ভর্তি হতে পারবা। মাত্র সেফ 1100 টাকা ভর্তি হতে পারবা। কোর্সে অলরেডি 2300 স্টুডেন্টস অ্যাড হয়ে গেছে। কি কি পাবা? সকল বিশ্ববিদ্যালয় জিকে প্রিপারেশন পাবে এই কোর্সে। অনেক জায়গায় দেখবা শুধু ঢাবি জিকে 1100-1200, তারপর রাবি চবির জন্য আবার ফি নিবে, গুচ্ছের জন্য নিবে, ক্লাসগুলো ভালো চলবে না, পরীক্ষা পাবা না। এই কোর্সে ভর্তি হলে প্রত্যেক ক্লাসের পর একটা করে পরীক্ষা, কোর্স শেষে মডেল টেস্ট, সামনে থাকবে তোমার উইকলি টেস্ট, এবং জুম সেশন হবে, সিক্রেট সাজেশন হবে। মোট পরীক্ষা হবে 100টা, 3 থেকে 4000 প্রশ্ন করে পরীক্ষা হবে। পেট বেঁচে যারা আছে ওরা জানে যে একটা ক্লাস হওয়ার পর 50টা, 40টা, 70টা প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন হয়। তাহলে ক্লাসের পর পরীক্ষা দেওয়ার পর ওই টপিক আর কিছু বাদ থাকে না। তারপর তুমি লেকচার শিট পিডিএফ পাবা। অনেকে বলবে পিডিএফ কি পাবো, কোনো লেকচার শিট পাবো? ক্লাসের পর আমি যে ক্লাসগুলো স্লাইডগুলো পড়াই সেখান থেকেই বেশিরভাগ কমন পড়ে। কমন পড়ে কিনা আমার মুখে বললেই হবে যে ভাই আপনার স্লাইড থেকে কি আসলেই কমন পড়ে? আমি তোমাকে একটু দেখাতে চাই। এটার পরে কিন্তু আমরা সাম্প্রতিক জিকের এই প্রশ্নে চলে যাবো। দেখো, সাম্প্রতিক জিকে আমাদের এই যে প্রশ্ন আছে, এটা জনসংখ্যা শীর্ষ দেশ, এটাতে যাবো কিন্তু এরপরেই, ঠিক আছে? তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা কোর্সে ডিটেইলস নিয়ে কথা বলছিলাম। তো তোমরা দেখবা যে তোমরা যারা দেখতে চাও যে আমার স্লাইড থেকে কমন পড়ে কিনা, যে স্লাইডগুলো তুমি ক্লাসের পর পেয়ে যাবা, তোমরা কি করবা ফেসবুকে গিয়ে ফেসবুকে যাবা। ফেসবুকে যাওয়ার পর তোমরা কি করবা, আমার পেজে যাবা। সবাই যাবা, এই নাবিল জিকেতে যাবা, সবাই যাবা নাবিল জিকেতে। তো নাবিল জিকেতে যাওয়ার পর এই যে তোমরা যখন নাবিলস জিকেতে আসবা, তোমরা যখন নাবিলস জিকেতে আসবা, আচ্ছা, NABILS নাবিলস জিকে, ওকে, নাবিল জিকেতে আসবা। আচ্ছা, তোমরা তাহলে দেখতে পারবা যে কমন কোন জায়গা থেকে পড়েছে। তোমরা নাবিল জিকেতে এসে কি করবা, নাবিল জিকে আমার পেজ যারা ইউটিউব থেকে দেখছো, এটাতে ফিচার্ড অপশন আছে। এই ফিচার্ড অপশনে গত বছর কোন বিশ্ববিদ্যালয়ে আমার কয়টা প্রশ্ন কমন পড়েছে, আবার একটু আসে দেখবা তোমার কোন কোন বড় ভাইয়াগুলো আমার কোর্স থেকে চান্স পেয়েছে, সব দেখতে পাবা এখানে। তাহলে আমি যদি একটা ভিডিও অন করি, তুমি এখানে দেখবা যে আমার স্লাইডগুলো যে গতবার পড়িয়েছিলাম
ওই স্লাইড থেকেই কমন পড়ে। একটু খেয়াল করো, তোমরা এসে নিজে নিজে দেখে নিও, নেটটা খারাপ তো তোমরা হয়তো প্রবলেম করতেছে। এই যে দেখো, আমরা যে স্লাইড থেকে পড়িয়েছিলাম এই স্লাইডগুলো ক্লাসের পরপর দিয়ে দিই, কেউ প্রিন্ট করে নেয়, কেউ নোট করে নেয়। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর এখান থেকে কমন পড়েছে। তো এরকম আমার স্লাইড থেকে দেখো, যে স্লাইডে দেখো যা যা প্রশ্ন সলভ করায় সেখান থেকেও কমন পড়ে। তাইলে তোমাদের স্লাইডগুলো দিয়ে দিব, লেকচার শিট তোমরা কেউ প্রিন্ট করে নিতে পারবা, কেউ হচ্ছে তোমরা কি করতে পারবা, কেউ প্রিন্ট করে নিতে পারবা, কেউ হচ্ছে এগুলা ডাউনলোড করে নিতে পারবা। কারা কারা চান্স পেয়েছে এখানে আসলে তোমরা একটু সুন্দর করে দেখতে পাবা। হ্যাঁ, এই যে কারা কারা পজিশন করেছে, চান্স পেয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে কততম আমার কোর্স থেকে গত বছর দেখতে পাবা। সো এটা হচ্ছে কথা, মেন কথা হচ্ছে এটা। তো তোমরা আচ্ছা আচ্ছা এখন কি ঠিক আছে? নেটওয়ার্ক একটু প্রবলেম। তাহলে এখন তোমরা দেখো, অ্যাড হতে চাইলে এইটা আমার বিকাশ বা নগদ নাম্বার, পার্সোনাল নাম্বার, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করবা, নিজে পাঠালে সেন্ড মানি করবা এই নাম্বারে, বিকাশে বা নগদে করে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে আমার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা ভাই আমি লাস্ট এই ডিজিট থেকে টাকা পাঠিয়েছি। তোমার যে নাম্বার থেকে টাকা পাঠাবা সেটা লাস্ট 3টা ডিজিট আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবা। তো যারা এত প্যারা দিতে যারা না চাও, এই নাম্বারে তুমি বিকাশে বা নগদে টাকা পাঠাবা। ওকে, যারা প্যারা নিতে না চাও এই নাম্বারে বিকাশে বা নগদে সেন্ড মানি করবা, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করে। এটা আমার বিকাশ বা নগদ নাম্বার আছে, এটাতে তুমি হোয়াটসঅ্যাপে লাস্ট 3টা ডিজিট জানিয়ে দিবা যে নাম্বার থেকে টাকা পাঠাবা। ঠিক আছে? এখন 1100 টাকা আগামী এই 5 অক্টোবর পর্যন্ত, আগামীকাল পর্যন্ত 350 টাকা আর ডিসকাউন্ট। এরপরে অ্যাড হলে তুমি কিন্তু যদি মনে করো যে ভাই আমার আর 2-4 দিন সময় লাগবে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি বলে রাখো, আমি ডিসকাউন্ট রাখবো। বাট যারা বলে রাখবা না তারা ডিসকাউন্ট পাবা না। আরেকটা মজার ব্যাপার দেখো, এটা কি, ওরা গত 22 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আমাদের প্রতিদিন আমরা পত্রিকার আপডেট দেই করছে। পত্রিকা পড়ে প্রতিদিন কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাম্প্রতিক জিকেতে আসতে পারে, পত্রিকা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সোর্স। আমি পরে পরে এরকম একটা ছবি আমাদের পেজে আপলোড করে দিই প্রতিদিন। 22 সেপ্টেম্বর, 23, 24, 25, 26 আমি সুন্দর করে আপলোড করে দিই, সবাই একবার করে পড়ে নেয়। 22 থেকে শুরু করে এই দেখতে পাচ্ছ একদম 3 অক্টোবর গতকাল পর্যন্ত ওরা এটা পেয়েছে, আজকেও পাবে। এবং আজকেরটা ওরা পাবে। আমি তোমাদেরকে একটু দেখাই, আজকের পত্রিকার আপডেটটাও কিন্তু আমার হাতে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে আজকের এই যে 4 অক্টোবর, একটু পরে আমি পেজে কিন্তু আপলোড করে দিব আমাদের প্রাইভেট গ্রুপে, যে 4 অক্টোবরের এটাও কিন্তু এই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনগুলো ওরা পাবে। তাহলে তোমরা সাম্প্রতিক জিকেতে যারা ভালো করতে চাও, পত্রিকা পড়ার সময় পাও না, আমার এই কোর্সে অ্যাড হলে প্রতিদিন পত্রিকার এরকম একটা করে আপডেট তুমি ছবি পেয়ে যাবা। এগুলো তুমি অন্য কোথাও পাবা না। সো কোর্সে যারা অ্যাড হয়ে যাবা তারা অবশ্যই এই পত্রিকা আপডেটটাও পেয়ে যাবা। তো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলো। আর তোমরা যারা কোর্সে অ্যাড হতে চাও অবশ্যই এটা একটা স্ক্রিনশট রাখো, যাতে তোমরা এটাতে পরে দেখে শুনে অ্যাড হতে পারো। এবং এই নাম্বারে টাকা সেন্ড করে 1100 টাকা সেন্ড করে আমাকে নক দিয়ে দিলে আমি অ্যাড করে দিব। 5 অক্টোবরের পরে এটা প্রাইস হয়ে যাবে 1500 টাকা, আরও 400 টাকা বেশি লাগবে। ডান। ওকে, আমাদের নাম্বার 1 9 নাম্বার প্রশ্ন, সাম্প্রতিক জিকের প্রথম প্রশ্ন, জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? দেখো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেই টপিক থেকে প্রশ্ন আসে যে সুখী দেশ কোনটা, শান্তি দেশ কোনটা, গণমাধ্যম সূচকে কোনটা দেশ শীর্ষে আছে, বা সংবাদপত্রের স্বাধীনতার দিকে কোনটা শীর্ষে আছে, দুর্নীতিতে সবচেয়ে শীর্ষে কোনটা, তারপর এরকম অর্থনৈতিক সমীক্ষার দিক থেকে অস্ত্র আমদানিতে, অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা, কোন ফসল কে বেশি উৎপাদন করে, কে কম উৎপাদন করে, ফ্রিজে কে বেশি উৎপাদন করে, কে কম উৎপাদন করে, এই সব সূচক থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তাহলে জনসংখ্যায় সবচেয়ে পৃথিবীর শীর্ষ দেশ কোনটা এটা একটু কমেন্ট করে জানাও দেখি, একটু কমেন্ট করে জানাও। কেউ চীন, কেউ ভারত, কেউ চীন, কেউ ভারত, কেউ চীন, কেউ ভারত জানাচ্ছ। ঠিক আছে, কেউ চীন, কেউ ভারত জানাচ্ছ। আমরা একটু দেখবো যে কোনটা আসলে সঠিক উত্তর, একটু তোমরা জানাও সঠিক উত্তর কোনটা। 1000% শিওর কেউ আসো যে এই অপশনটা 1000% শিওর একদম কারেক্ট হবে? আচ্ছা, ভারত চীন, ভারত চীন, ভারত চীন। আচ্ছা দেখো, এশিয়ার মধ্যে আয়তনে সবচেয়ে শীর্ষ দেশ হচ্ছে চীন, আর জনসংখ্যায় সব থেকে বেশি যে দেশে জনসংখ্যা আছে সেটা নিঃসন্দেহে, উইদাউট এনি ডাউট, উইদাউট এনি কাইন্ড অফ কনফিউশন, সেটা নিঃসন্দেহে সেটা হবে ভারত। পৃথিবীর সবচেয়ে জনসংখ্যার শীর্ষ দেশ কিন্তু ভারত। একটা সময় চীন ছিল, কিন্তু বর্তমানে ভারত। আবার যেই দেশে দ্রুত জনসংখ্যা বাড়তেছে, দ্রুত জনসংখ্যা বাইরে যেতেছে দ্রুত, ওই দেশটা হবে আবার ওমান। লিখে রাখো, ওই দেশটা হবে আবার হচ্ছে ওমান। কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা দ্রুত বর্ধনশীল, সবচেয়ে বেশি বাড়ছে, সেটা আবার ওমান। আচ্ছা, তাহলে তোমাদের একটা সেম প্রশ্ন করে দেখি কেউ উত্তর দিতে পারো কিনা।
জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটা? এইটা উত্তর করো। সেম প্রশ্ন, রাইট? সেম প্রশ্ন, এটা একটু উত্তর করে জানিয়ে দাও। চারটা অপশন আছে। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটা? জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটা একটু জানাও তো। জানাও 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 জানাও। ওকে, জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটা? ওকে, জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক হচ্ছে ওমানে। মাথায় রাখবা, জনসংখ্যা বৃদ্ধির হার ওমানে বর্তমানে এই 24 সালে। আর এটা কি হবে? জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটা? এটা তো একই প্রশ্ন, একই প্রশ্ন, একই প্রশ্ন। উত্তর করে দাও। 10-এর কত হবে? 10-এর কত হবে? তোমরা লিখবা যে কোনটার কত, শুধু উত্তর না, কোনটা কোন প্রশ্নের উত্তর কত সেটা লিখবা। 10-এর কত উত্তর সাম্প্রতিক জিকে? 10-এ কত উত্তর হবে সাম্প্রতিক জিকেতে? দেখি কার কার দক্ষতা আছে। 10-এর উত্তর কোনটা হবে? জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটা? জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটা? আচ্ছা, ওকে, এখানে কেউ সিঙ্গাপুর, কেউ ভারত, কেউ মোনাকো দিচ্ছ। খেয়াল করবা, জনসংখ্যায় শীর্ষ দেশ বললে সেটা হবে ভারত, আর জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ বললে এই ঘনত্ব শব্দটা আছে কিনা, ডেনসিটি শব্দটা আছে কিনা, তখন হবে মোনাকো। মোনাকোর রাজধানী হচ্ছে মোনাকো সিটি, তখন হবে আবার মোনাকো সিটি। তাহলে জনসংখ্যার ঘনত্বটা কি জানো? ধরো এটা হচ্ছে মোনাকোর রাজধানী মানচিত্র। সবচেয়ে বেশি 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 গিরি 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 বেশি মানুষ, মানে কম জায়গায় অনেক বেশি মানুষ থাকে। সবচেয়ে কম জায়গায় বেশি মানুষ, কম জায়গায় বেশি মানুষ হচ্ছে এই ঘনত্বটা বোঝায়। কম জায়গায় অনেক গাদাগাদি করে মানুষ থাকে, এটা হচ্ছে মোনাকো। আবার যে দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি দিন বাঁচে গড়ে, সেটাও কিন্তু এই মোনাকো। তাহলে মোনাকো কিন্তু গড় আয়ুতে শীর্ষ। মোনাকো গড় আয়ু কি? গড় আয়ুতে শীর্ষ। আবার এই মোনাকো ঘনত্বে জনসংখ্যার ঘনত্ব কিন্তু এই মোনাকো, জনসংখ্যার ঘনত্বেও মোনাকো। এখন কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? অনেক জায়গা জুড়ে খালি খালি থাকে। ঘনত্বে কম কোনটা? সেটা হবে আবার মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানী কিন্তু উলান বাটোর। রাজধানীগুলো পড়বা, কমন পড়ে। আমি আমার পেট বেচে এমন কয়েকটা রাজধানী দিব, মানে তোমাকে খুব সম্ভবত 30-40টা দেশের রাজধানী পড়তে দিব, সেখান থেকে ইনশাল্লাহ সাজেশন দিলে কমন পড়তে পারে ইনশাল্লাহ। পেট বেচে দিয়ে দিব সেটা যারা। ওকে, তাহলে জনসংখ্যার ঘনত্ব শীর্ষ দেশ ভারত, জনসংখ্যা শীর্ষ দেশ ভারত, ঘনত্ব শীর্ষ দেশ মোনাকো, ঘনত্ব কম মঙ্গোলিয়া, গড় আয়ু যাদের বেশি সেটাও কিন্তু মোনাকো। কনফিউশন ক্লিয়ার? ডান। এরপর তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? দেখি কারা কারা পারো। এটা আমার পেইড ব্যাচে পড়িয়েছিলাম, পেইড ব্যাচে শিক্ষার্থীরা পারো কিনা আমি দেখবো। তোমাদের যখন পড়াচ্ছিলাম আমি শিল্প, তখন কিন্তু এটা পড়িয়েছি। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ওকে 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 তাহলে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? খাচ্ছে। ওকে, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? তৈরি পোশাক রপ্তানি। ওকে, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ওকে, সবাই উত্তর করতেছো ক ক ক। চীন চীন চীন। এই উত্তর কি সঠিক? তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কি চীন? চীন হবে। সাম্প্রতিক জিকের এই পার্ট কেউ মিস করো না, সামনে আরো দারুণ প্রশ্ন আসতেছে। যারাই দেখছো আমি একটা কথাই বলবো, একটা রিয়েক্ট করে সর্বোচ্চ শেয়ার করে দাও তোমার আইডিতে বিভিন্ন জায়গায়। দুইজন যারা সর্বোচ্চ শেয়ার করবা, পেইড ব্যাচে যে ডিটেইলসটা দিলাম একটু আগে, ফ্রিতে দুজনকে অ্যাড করাবো। সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ মেনশন, বন্ধুদেরকে মেনশন দাও এই ক্লাসে, যাতে নতুনরা এসে যুক্ত হতে পারে, ওরাও ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে বাংলাদেশ যারা লিখছো তাদের আসলে ধারণাটা একদমই যে ভ্রান্ত তা না, দূর করাই। দেখো, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। চীন। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? চীন হবে, চীন। আর তৈরি পোশাক রপ্তানিতে মানে বিক্রি করার দিক থেকে বাংলাদেশের অবস্থান কত, এইটা একটু কমেন্ট করে জানাও। বাংলাদেশের অবস্থান কত কমেন্ট করে জানাও। বাংলাদেশের অবস্থান কত? সবাই কিন্তু একটা পোস্টে রিয়েক্ট করে রেখো, নিজের আইডিতে একটা টাইমলাইন শেয়ার করে রেখো, যাতে এই ক্লাসটা তুমি আরেকবার পরে ফ্রি হয়ে দেখে এখান থেকে তুমি পরীক্ষার আগে একবার রিভিশন দিলে কমন পাবে এখান থেকে।
ঠিক আছে, তোমার এই ক্লাস কিন্তু আমার পেজে অনেক দূর চলে যাবে, তুমি হয়তো অনেক ভিডিও চলে আসলে এটা নিচে চলে যাবে, বাট তোমার টাইম লাইনে থাকলে তুমি পরীক্ষা থেকে একবার দেখলে, এখান থেকে একবার দেখলেও কমন পড়ে যেতে পারে। 1 নাম্বার পেলে এই 1 নাম্বারই তোমার চান্স এনে দিবে। ওকে ওকে ওকে, বাংলাদেশ কততে আছে জানাই দাও তো, বাংলাদেশ কততে আছে তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে 24 সালে বাংলাদেশ কততম অবস্থানে আছে? ইয়েস ইয়েস ইয়েস, বাংলাদেশ আছে 2-এ, আমরা তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়তে, আর চীন আছে প্রথমে। ক্লিয়ার? তাহলে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন, বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। ওকে, এরপর তৈরি পোশাক রপ্তানি নয় আমদানিতে, আমদানি নাকি বলছে নাকি রপ্তানি বলছে, এই শব্দগুলো না দেখে তাড়াহুড়া করে যারা উত্তর দেবে তারা ভুল করবা। তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, হংকং। যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, হংকং কোনটি? তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটা? দেখি বর্তমানে কে উত্তর দিতে পারো। আমরা তো দেখলাম যে বিক্রি করে সবচেয়ে বেশি চীন, দ্বিতীয় বিক্রি করে কে? বাংলাদেশ। এবার সবচেয়ে বেশি কিনে কে? সবচেয়ে বেশি কিনে কে? ক্রয় করে কে? আমদানিতে। তৈরি পোশাক আমদানিতে কে শীর্ষে? একটু সবাই কমেন্ট করবে একসাথে, সবাই একটু কমেন্ট করবা। তোমরা উত্তর করতেছো হচ্ছে ক, যুক্তরাষ্ট্র, 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 যেহেতু কারো কোনো কনফিউশন নাই, বসে থাকার দরকার নাই। হ্যাঁ, তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। তাহলে বিক্রি করে বেশি চীন, সবচেয়ে বেশি কিনে যুক্তরাষ্ট্র, আমরা আছি 2 নম্বরে সবচেয়ে বেশি বিক্রি করার দিক থেকে। এইবার পোশাক চলে গেল, এবার বস্ত্র। এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া বস্ত্র আর পোশাক কি আলাদা? তৈরি পোশাক না সরি, একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? আমরা তো দেখলাম পোশাক রপ্তানিতে চীন, কিন্তু বস্ত্র রপ্তানিতে কে চীন হবে না কোনটা হবে? দেখো, পোশাক মানে কি জানো? পোশাক, তৈরি পোশাক বা যেটাকে ইংলিশে বলা হয় RMG, এর মানে হচ্ছে রেডিমেড গার্মেন্টস। এর মানে যে পোশাকটা তৈরি হয়ে গেছে, প্যাকেট করা হয়ে গেছে, পরার জন্য উপযুক্ত, চাইলেই পরা যাবে। যেমন আমার দেখতে পাচ্ছ এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চাইলেই পরা যায়, এটাকে বলা হয় তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস বা RMG। কিন্তু বস্ত্র মানে আর পোশাক কিন্তু এক না। বস্ত্র মানে কি জানো? বস্ত্র মানে হচ্ছে এই পোশাক তৈরি করার জন্য এখানে কয়েকটা পার্ট আছে, ফেব্রিক্স আছে, সুতা আছে। এই যে বিশেষ করে ফেব্রিকটা বা কাপড়টা, এই যে কাপড়টা, এইটাকে বস্ত্র বলা হয়। তাহলে আমরা বলতে পারি পোশাক তৈরি করার যে ম্যাটেরিয়ালস, সেটা হচ্ছে বস্ত্র। আর পুরো একটা এরকম একটা ফুলফিল যেটা পরা যায় চাইলেই, সেটাকে বলা হয় পোশাক। তাহলে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন, পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, কিন্তু বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? এইটা যদি আমাকে বলতা, বস্ত্র রপ্তানিতে পোশাক তৈরি করার যে জন্য যে কাপড়টা বা যা লাগে, ফেব্রিকটা, খুব সম্ভবত এইটাই আর কি। এইটাতে শীর্ষ দেশ কোনটা? আচ্ছা, এইটাতে শীর্ষ দেশ কেউ বলতেছো ভারত, কেউ বলতেছো চীন, কেউ বলতেছো যুক্তরাষ্ট্র, মানে এক একজন এক একটা উত্তর দিচ্ছ, বাট মেইন কথা এটার উত্তর হবে চীন। তাহলে ভাই, তৈরি পোশাক রপ্তানি, বস্ত্র রপ্তানি, দুইটাতে চীন শীর্ষে। পোশাক রপ্তানি, বস্ত্র রপ্তানি, পোশাক রপ্তানি, বস্ত্র রপ্তানি, মানে চীন শীর্ষে। আবার এই যে বস্ত্র আমদানিতে, এটা আবার যুক্তরাষ্ট্র। তাহলে একটা ব্যাপার কি স্পষ্ট প্রতীয়মান, পোশাক বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন, পোশাক বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ এটা হবে যুক্তরাষ্ট্র। কিন্তু পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়, বস্ত্র রপ্তানি নয়, এই বস্ত্র আমদানিতে এটা হবে আমদানি, সরি এটা আন্দোলন না, এটা হবে আমদানি। আন্দোলন করতে করতে আমরা এমন একটা হয়ে গেছি, সবকিছু আন্দোলন বলে ফেলি, রাইট? ওকে, আমি একটু আমদানি শব্দটা এখানে যুক্ত করে দিতে চাই, নট আম্বানি, এটা হবে আমদানি। আচ্ছা, ওকে, কন্ট্রোল এস। আচ্ছা, ওকে 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 ওকে, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা করি। আচ্ছা, বস্ত্র মানে পোশাক রপ্তানিতে আমরা দ্বিতীয়, কিন্তু বস্ত্র আমদানিতে আমরা কততম? দেখি তো এটা কি হবে। বস্ত্র আমদানিতে আমরা কততম? তোমরা আমাকে একটু ভালো করে জানিয়ে দাও যে বস্ত্র আমদানিতে আমাদের অবস্থান কত? বস্ত্র আমদানিতে আমাদের অবস্থান কত? আচ্ছা, বস্ত্র আমদানিতে আমরা আবার চতুর্থ। ঠিক আছে, চতুর্থ। তাহলে এইটা তোমরা চোখ বন্ধ করে মনে রাখবা। পোশাক রপ্তানিতে, বস্ত্র রপ্তানিতে চীন প্রথম, ভাই পোশাক কিনে, বস্ত্র কিনে যুক্তরাষ্ট্র। আর পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়,
বাট বস্ত্র আমদানিতে আমরা চতুর্থ। এইভাবে যদি চোখ বন্ধ করে একবার বলতে পারো তার মানে টপিক ডান। ওকে, আমাদের 17 নম্বর প্রশ্ন, স্থায়ী সালিসি আদালতের বা এটার ইংলিশ নাম হচ্ছে পিসিএ, যার পুরো হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, বর্তমান সদস্য দেশ কতটি? খুবই সাম্প্রতিক প্রশ্ন এবং এইটার সাথে যে বাংলাদেশ জড়িত সেটা আমি তোমাকে সুন্দর করে বলবো, সমস্যা নাই। ওকে, দেখি 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 এই টাকারা উত্তর করতে পারো। অলরাইট অলরাইট গাইজ, দেখি 17 নম্বর প্রশ্ন উত্তর দাও। 17 নম্বর প্রশ্নের উত্তরটা চাচ্ছি, দেখি একটু উত্তর করে দাও। 17 নম্বর প্রশ্ন, আচ্ছা 17 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? এইগুলো থেকে যে কোনো চাকরি পরীক্ষায় যে কোনো অ্যাডমিশনের প্রশ্ন আসবে। আর আমার কোর্সে কিন্তু শুধু 24 ব্যাচের না, 25 ব্যাচের স্টুডেন্টস আছে 400-র মতো, 26 ব্যাচের আছে 200-র মতো, সেকেন্ড টাইমার আছে অনেক। তাহলে এই কোর্সটা যারা ভর্তি হবা, যারা এখন থেকে চিন্তা করে 25 ব্যাচ, সময় কিন্তু নাই, অ্যাডমিশনের সময় 3 মাসে কিছুই করা যায় না, যারা আগে থেকে প্রিপারেশন নেয় তারাই চান্স পায়। 25 ব্যাচে যেহেতু তোমার 400-র মতো, 400 উপরে স্টুডেন্টস আছে, তুমি কেন মিস করবে এই কোর্স? আজকে অ্যাড হয়ে যাও, এখন ডিসকাউন্ট আছে। তুমি এখন থেকে আমার সাথে প্রিপারেশন শুরু করো। এখন থেকে শুরু করলে তুমি বিশ্ববিদ্যালয়ে শুধু চান্সই না, টপ করতে পারবা। আবার যারা 26 ব্যাচ কলেজে উঠেছো, কলেজের পড়ার পাশাপাশি তুমি কি করো, আমার সাথে একটু একটু করে প্রিপারেশন নাও, দায়িত্ব আমি নিচ্ছি। তুমি এখন থেকে প্রিপারেশন নিলে তুমি কতটা আগে থাকবা। আর যারা চান্স পায় মূলত তারা কলেজ থেকে শুরু করে। আর সেকেন্ড টাইমার, আমার যারা আগের ফার্স্ট টাইমার কোর্সে ছিল গত বছর, তারা এবার সেকেন্ড টাইমার কোর্সেও অ্যাড হয়েছে। বাট যারা সেকেন্ড টাইমার, ধরো আমি একটা 2 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, আমি একটা কথা লিখছে, দেখো আমি একটু দেখাই, তোমরা একটু উত্তর করো, আমি তারপর একটু দেখাচ্ছি। দেখো এই পোস্টটা আমি আমার ফেসবুক পেজে করেছিলাম। একটা মেয়ে লিখেছে, দেখো কি লিখেছে। এই মেয়েটা লিখেছে অনেক কথার মাঝখানে একটা কথা লিখেছে, দেখতে পাচ্ছ, হয়তো দেখতেই পাচ্ছ। আরেকটা কথা, আপনার অসংখ্য ধন্যবাদ ভাই, জিকে এত সহজ করে পড়ানোর জন্য। আমার পেইড ব্যাচের আপনার জিকে পড়ানোর স্টাইল এত ভালো যে আমি এখন জিকে ভয় পাই না। গত বছর জিকেতে ফেল করার কারণে দেখো ওর ঢাবিতে চান্স হয়নি, এবারও টার্গেট সিইউ, আরইউ, সাস্ট ইত্যাদি। গতবার ঢাবিতে সে চান্স মিস করেছে জিকের কারণে, এই বছর সে আমার কোর্সে অ্যাড হয়ে গেছে। তাহলে একটা কথা মাথায় রেখো, সে এবার কিন্তু নির্ভরতা পাচ্ছে, তাই আগে থেকে শুরু করতে হবে। সো 26 ব্যাচ, 25 ব্যাচ কিংবা সেকেন্ড টাইমার বা 24 ব্যাচের জন্য তো অবশ্যই এই কোর্স আমি বলবো একজনও মিস করো না। আচ্ছা, এই কোর্স হারালে কাটতে হবে আড়ালে, ঠিক আছে? একটা বিষয় খেয়াল করো, প্রথমে আমরা স্থায়ী সালিসি আদালত এই বিষয়টাকে, এটা নিয়ে কথা বলবো। এই তোমরা কি জানো আমরা সমুদ্র বিজয় লাভ করছি 2012 সালে এবং 14 সালে? 2012 সালে আমরা মিয়ানমারের থেকে সমুদ্র বিজয় লাভ করি, আর 2014 সালে ভারতের থেকে। তো সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক যে আইন রয়েছে সেটাকে বলা হয় ইউএনসিএলওএস। ইউএনসিএলওএস, অনেকে এটাকে আনক্লোজ বলে। এই আনক্লোজ বা ইউএনসিএলওএস এটা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন, জাতিসংঘের একটা আইন। তো আমাদের যে বঙ্গোপসাগর রয়েছে, তো ভারত বলতেছে মহিষপানের কিছু জায়গা এটা আমাদের অঞ্চল, মিয়ানমার বলতেছে এটা আমাদের অঞ্চল। তো দুইটা দেশকে হারাই দিয়া 12 সালে আমরা মিয়ানমারের সাথে সমুদ্র বিজয় লাভ করছি, 14 সালে ভারতের সাথে। তাহলে 2014 সালে আমরা কার সাথে সমুদ্র বিজয় লাভ করছি? ভারতের সাথে। এখন ভারতের সাথে সমুদ্র বিজয় লাভ করছি, আমাদের ভারত বলছে এটা আমাদের সমুদ্র, আমরা বলছি আমাদের অঞ্চল। তো আমরা বললে তো হবে না, আমাদের তো কোনো একটা আদালত সমাধান করে দিতে হবে। সেই আদালতটার নামই হচ্ছে এই পিসিএ। পিসিএ এর পুনরূপ হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, যার বাংলা হচ্ছে স্থায়ী সালিসি আদালত। পরীক্ষায় কিন্তু আসতে পারে বাংলাদেশ ভারত সমুদ্র বিজয় নিষ্পত্তিতে কে সাহায্য করেছে, তখন হবে পিসিএ। অপশনে পিসিএও নাও থাকতে পারে, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন নাও থাকতে পারে, বাংলায় থাকতে পারে স্থায়ী সালিসি আদালত, মাথায় রাখবা। তো এই পিসিএ যেটা কিন্তু অবস্থিত কোথায়? হেগ শহরে। হেগ শহরটা কোথায় আমরা জানি? নেদারল্যান্ডে। নেদারল্যান্ডসে অবস্থিত, নেদারল্যান্ডের হেগ শহরে এটা অবস্থিত। এটা আমাদের কি করে? এই সমুদ্র বিজয় লাভ করতে হেল্প করে। আর এই এমন একটা সংগঠনে যখন বর্তমান সদস্য দেশ হচ্ছে 123টি। কয়টি? 123টি। উত্তর হবে 123। কারা কারা উত্তর করেছে আমি দেখি। 123টি হবে, ঠিক আছে? ঠিক আছে। ভারত সাথে আমাদের বিরুদ্ধপূর্ণ সমুদ্র এলাকা ছিল 25,602 বর্গ কিলোমিটার। কত ছিল? 25,602 বর্গ কিলোমিটার। 602 স্কয়ার কিলোমিটার আর কি, স্কয়ার, ঠিক আছে, স্কয়ার কিলোমিটার। এসকিউ কিলোমিটার ছিল আমাদের এই ভারতের সাথে আমাদের একটা দ্বন্দ্ব ছিল। এই 25,602 বর্গ কিলোমিটার, যেখান থেকে আমরা কত লাভ করছি? 19,467। কত? 19,467 বর্গ কিলোমিটার লাভ করছি। 25,000 থেকে 19,000 আমরা পাইছি সমুদ্র অঞ্চল, বাকিটা পাইছে ভারত। তাহলে কে জিতলো? আমরাই তো বিশাল একটা সমুদ্র অঞ্চল পাইলাম।
তো ওই সময় যে এই পিসিএটা সমুদ্র বিষয়ক একটা আদালত, আবার মিয়ানমারের সাথে যেটা আমাদের সমুদ্র আইন বিরোধটা ঠিক করে দিয়েছে সেটা হচ্ছে আইটি এলওএস, এগুলো সব পেইড বেচে পড়াইছে। তুমি এখন যুক্ত হয়ে গেলেই রেডিমেড ক্লাসগুলো করে ফেলতে পারবা, এক্সাম দিয়ে ফেলতে পারবা। তাহলে তুমি কেন মিস করতেছো কোর্স? যারা ভর্তি হবা তারা কিন্তু ওই ক্লাসগুলো করে ফেলতে পারবে, এগুলো সুন্দর করে বুঝিয়েছি, তাই না? তাহলে এই স্থায়ী সালিসি আদালত, এটার বর্তমান সদস্য 123টা, আর 123তম সদস্য রাষ্ট্র হচ্ছে ভানুয়াতু। একটু সবাই মাথায় রাখবা 123তম সদস্য রাষ্ট্র কোনটি? এই ভানুয়াতু। কোনটি? দেখতে পাচ্ছ এই ভানুয়াতু। অলরাইট, সবাই ভানুয়াতু নামটা মাথায় রাখবা। 11 আগস্ট 2024, খুবই রিসেন্ট জিকে থেকে এই প্রশ্নটা আসতে পারে, আমি মোটামুটি শিওর এই পিসিএ থেকে প্রশ্ন আসতে পারে এই বছর, যেহেতু এটার সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে 2014 সালের একটা ক্যাচালেন। 11 আগস্ট 2024 পিসিএ সর্বশেষ সদস্য যে দেশ হয় 123তম সদস্য ভানুয়াতু। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবা আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানীর নাম কি কেউ বলতে পারবা? দেখি, এখানে এখন অনেক বিয়ে পড়ানো হবে, অনেকে হচ্ছে বিয়ের আসরে যেটা বলে সেটা বলবে, আমি জানি। আফগানিস্তান রাজধানীর নাম কি বলো? বিয়ের আসরে তোমরা যেটা বলো, যেটা বলতে শরম পাও, সেটা এখন বলে ফেলবা। দেখি কারা কারা বলতে পারো। দেখি, এই তো, বাহ, সবাই এখানে বিয়ে পড়তেছে, বাহ বাহ বাহ, কবুল 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 কবুল। ওকে ওকে, এত এত বিয়ে পড়তে হবে না, থাক। বিয়ে পড়ার শখ কত তোমাদের, ঠিক আছে? সো যাই হোক, ওকে ওকে। ও ভাই, 3বার কবুল বলছে একজন, যে 3বার কবুল বলছো, রিফাত বা অন্যরা, তোমাদের তো ভাই বিয়ে করার সত্যি অনেক ইচ্ছা, অনেক ইচ্ছা। মাহিন, 3বার কবুল বলা মানে তুমি বুঝতেছো? হ্যাঁ মিয়া, কাবুল কাবুল কাবুল। জিবুতির রাজধানী জিবুতি, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, ভানুয়াতুর রাজধানী কি? এটা একটু জানাই দিও তোমরা আমাকে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, ধান উৎপাদনে বাংলাদেশের বর্তমান শীর্ষ জেলা কোনটা? ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটা? আমি আবারও বলছি, ধান, গম, পাট, ইক্ষু যাই বলি, শীর্ষ বাংলাদেশের জেলা কোনটা? পৃথিবীতে কোন দেশ? বাংলাদেশের জেলা কোনটা? পৃথিবীতে কোন দেশ? এখান থেকে সাম্প্রতিক জিকে কমন করতে পারে। বাংলাদেশে কোন জায়গাটা শীর্ষে আছে আর পৃথিবী কোন দেশ কোনটা উৎপাদনে শীর্ষে আছে, এই দুইটা সমীক্ষা থেকে প্রশ্ন আসতে পারে। আমরা আজকে দেখি কয়েকটা দেখি। একটু জানাও তো, বাংলাদেশের শীর্ষ জেলা কোনটা আর পৃথিবীর মধ্যে শীর্ষ জেলা কোনটা? ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ধান উৎপাদনে ময়মনসিংহ, কুমিল্লা, নওগাঁ, দিনাজপুর। তোমরা এটা উত্তর করতে করতে আমি একটা গল্প বলি, তোমাদের অ্যাডমিশন লাইফে খুবই কাজে লাগবে। গল্পটা হচ্ছে, বুঝবি সতীন রোদ উঠলে। বুঝবি সতীন রোদ উঠলে ব্যাপারটা হচ্ছে, লোকটা ভালো লোক, তো এক লোকের 2 বউ ছিল। এই 2 বউ একদিন এমন ঝগড়া লাগছে, মানে পুরা ঝগড়া। এই ঝগড়া দেখতে আমার অনেক ভালো লাগে, মাঝে মধ্যে মনে হয় যে পপকর্ন নিয়ে বসি ওই ঝগড়া দেখার জন্য, যখন এলাকায় ঝগড়া লাগে। 2 বউ মাঝখানে ভাই সেই চুলাচুরি লাগছে। চুলাচুরি লাগার পর একটা বউ হচ্ছে একটু বেশি দার্গি বুঝো? রিনা খান বুঝো? রিনা খান টাইপের, সে জিতে যাইতেছে ঝগড়ায়। আরেকটা মহিলা একটু শান্তশিষ্ট স্বভাবের, সে জিততেছে না। তো যে জিতে যাইতেছে তাকে উদ্দেশ্য করে যে জিততেছে না, সে বলতেছে, বুঝবি সতীন রোদ উঠলে, বুঝবি সতীন রোদ উঠলে, যা বলে ঝগড়া শেষ। একটু পরে রোদ উঠলো। রোদ উঠার পর ওই যেটা জিতে গেছে, সে দেখলো তার লাউ গাছ, কুমড়া গাছ, যত গাছ সব মারা গেছে। আরে কেমনে এগুলো মারা গেল? ওই যে রোদ উঠার আগেই যে বউটা হাইরে যাইতে ছিল, সে সবগুলো গাছের গোড়া কাটা দিছিল। রোদ উঠছে, রোদের তাপে একদম ওই গাছগুলোর পাতা নেতিয়ে যায়, গাছগুলো মরে যায়, এর আগে গুলো কাটা দিছিল। তো বুঝবি সতীন রোদ উঠলে। তো তোমরা যারা এখন সময় নষ্ট করতেছো, পড়তেছো না, হেলাফেলা করতেছো, ঘুরতেছো, অনেকে তো ঢাকায় এসে হাতের ঝিল ঘুরতে যায় অ্যাডমিশনে, ছেলে মেয়েতে ইন্টু হয়ে যায়, এগুলো যারা করতেছো, টাইম ওয়েস্ট করতেছো, তোমরা বুঝবা স্টুডেন্ট রোদ উঠলে। যখন রোদটা উঠবে, চান্সটা পাবা না সামান্য নাম্বারের জন্য, তখন বুঝবা। যে বন্ধু চান্স পাবে সে তো পুরাই বিন্দাস, সে তো ধরো সে চিল করবে, আর তুমি মন খারাপ করবা। তো ভাই প্লিজ মাথায় রাখবা। তো এই গল্পটা কেন বললাম, একটা সময় কিন্তু তোমার এটা কেন বললাম, এটা আচ্ছা, ওটা ধানের সাথে জড়িত একটা গল্প আছে, সেই জন্য বললাম। যাই হোক, তো তোমরা এই ব্যাপারটা মাথায় রাখবা। হ্যাঁ, বুঝবি সতীন রোদ উঠলে। আচ্ছা, তোমরা কি বলতেছো এখানে কোনটা হবে উত্তর? আচ্ছা, তো তাইলে ভাই একটু খেয়াল রাখো, এগুলো করা যাবে না, একটু সাবধান পড়তে হবে। তো
তো একটা সময় বাংলাদেশের ঢাকা ফরিদপুর অঞ্চলে সেরকম ধান হতো না, বরিশাল সিলেট ওই অঞ্চলগুলোতে প্রচুর ধান জন্মাতো। তো এই ঢাকা ফরিদপুর অঞ্চলের মানুষগুলা সবাই দল বেঁধে সিলেট যাইতো, বরিশাল যাইতো ধান কাটতে। ধান কাটা দিবে, জমির মালিক তাদেরকে ধান দিবে, ওই ধান তারা নৌকা করে নিয়ে এসে তাদের সংসার চালাবে। তো একদিন এক লোক, আমার মতোই ধরো এক সিধা গাদা লোক, গেছে ধান কাটতে। তো জমির মালিক বলতেছে, এই তুমি কি ধান কাটতে পারো? তো আমি বলতেছি, হ্যাঁ, রোদ আইলে যেমন তেমন, বৃষ্টি আইলে আগুন। রোদ আইলে যেমন তেমন, বৃষ্টি আইলে আগুন। তো জমির মালিক বলতেছে, ভাইরে ভাই কি ডায়লগ মারছে, মনে হয় সেই ধান কাটতে পারে। তো ওই সময় অঞ্চলটাতে একটু পরপর বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, সবাই ধান কাটা শুরু করে, ওই লোক ভালো ধান কাটতেছে, একটু পরে বৃষ্টি নামে। তো জমির মালিক আইসা দেখে যে ওই লোকের আর খুঁজে পাওয়া যায় না, ওই লোক কই গেছে। লোকটা খুঁজতেছে, আরে কই রে, এই না কইলো রোদ আইলে যেমন তেমন, বৃষ্টি আইলে আগুন, এখন তো তারা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এদিকে বৃষ্টি পড়তেছে, তো দেখা গেল ওই লোক আগুন জ্বালায় আগুনের পাশে বসে আছে। তো মালিক গিয়া বলতেছে, তুমি কাজ না করে তুমি যে আগুন পোয়াইতেছো, তোমাকে আমি ধান দিমু? তো বলছে, স্যার আমি তো আগেই বলছি রোদ আইলে যেমন তোমার, বৃষ্টি আইলে আগুন, মানে বৃষ্টি আইলে আমি আগুন ছাড়া টিকতে পারি না। তো সে তো সত্যি কথাই বলছে। তো যাই হোক, তাকে তার প্রাপ্য ধান দিয়ে পরে তাকে বাড়িতে পাঠাইছে। তো যাই হোক, তোমাদের আগে বলি, ধান উৎপাদনে যদিও বাংলাকে প্রাচ্যের, অনেকে আছে যে বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে, বরিশালকে। প্রাচ্যের ভেনিস বলা হয় কি, বরিশালকে। মাথায় রাখবা, ভৌগোলিক উপনাম থেকে প্রশ্ন আসে। গত ক্লাসে আমি পেট বেঁচে ভৌগোলিক উপনাম পড়িয়েছিলাম। বাংলার ভেনিস, কবি কাজী নজরুল ইসলাম বরিশালকে বাংলার ভেনিস বলছে, কেননা বরিশালে যত খাল বিল ইত্যাদি সৌন্দর্য দেখে। আর বরিশালকে বাংলার শস্য ভান্ডার বলা হয়। তাই অনেকে মনে করে শস্য ভান্ডার যেহেতু বলা হয়, তাহলে ধান উৎপাদন শীর্ষ জেলা বরিশাল। বাট বর্তমানে ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। আর পৃথিবীতে ধান প্লাস গম এই দুইটা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে চীন, শীর্ষ দেশ চীন। একদম ক্লিয়ার, অল ক্লিয়ার। বাংলাদেশের ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। আর পৃথিবীতে ধান এবং গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটা? সেটা হবে চীন। বস্ত্র রপ্তানিতে চীন, পোশাক রপ্তানিতে চীন, সবকিছু মিলাই কিন্তু চীন দেখতে পাচ্ছ টপে আছে, টপে টপে টপে। তো যাই হোক এটা হচ্ছে ময়মনসিংহ। ক্লিয়ার? ওকে ওকে। চান্স না পাইলে বুঝবি সতীন রোদ উঠলে। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, এইটা নিয়ে একটু কথা বলার আছে, কারণ এটা তোমরা একটু দেখো। চারটা অপশন আছে, গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, একটু দেখি কারা কমেন্ট করো, একটু কমেন্টটা করে দাও সবাই, দেখি কারা 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 পারো। এটা দেখতে চাই কারা উত্তর করতে পারো, আজকে দেখবো। এইটা একটু বলো, গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঠাকুরগাঁও, নাটোর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, আমি তোমাকে একটা, তুমি উত্তর করো, সবাই উত্তর করো, ট্রাই করো। এখানে কাহিনী আছে, কাহিনীটা একটু দূর করে দিই তোমাদেরকে। দেখো, একটা হচ্ছে দিনাজপুর, আরেকটা হচ্ছে ঠাকুরগাঁও, আরেকটা হচ্ছে নওগাঁ, সরি লওগাঁ না, এটা হবে নওগাঁ। দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ। আচ্ছা, খেয়াল করো, গম উৎপাদনে বর্তমানে শীর্ষ জেলা কোনটা হবে? আচ্ছা, তোমরা উত্তর করতেছো ঠাকুরগাঁও, এবং দ্য অ্যান্সার ইজ ভেরি কারেক্ট। গম উৎপাদনে বর্তমানে 24 সালে শীর্ষ জেলা কিন্তু এই ঠাকুরগাঁও। কিন্তু বর্তমানে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? বিভিন্ন বইয়ে পাবা রুটির ঝুড়ি হচ্ছে নওগাঁ। হ্যাঁ, এটা সত্যি। গম দিনাজপুরও বেশি উৎপাদিত হয়, গম ঠাকুরগাঁও বেশি উৎপাদিত হয়, গম নওগাঁতেও বেশি উৎপাদন হয়। এখন অনেকে তোমরা বলবা বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়, রুটি দিয়ে তো গম, তো রুটি তো গম দিয়ে বানানো হয়, তাই না? তো অনেকে বলবা যে নওগাঁ হচ্ছে রুটির ঝুড়ি। খেয়াল করো, রুটির ঝুড়ি হচ্ছে দিনাজপুর। এইটার আবহাওয়া সব দিক থেকে সবচেয়ে বেশি পারফেক্ট গম উৎপাদনের জন্য কিন্তু দিনাজপুর। তো অপশনে যদি দিনাজপুর থাকে, রুটির ঝুড়ি দিনাজপুর দিবা। আবার দিনাজপুর অঞ্চলেই কিন্তু এই ঠাকুরগাঁও জেলাটা, তাহলে ঠাকুরগাঁও দিতে পারো। আর ঠাকুরগাঁও যেতে বসে মানে গম উৎপাদনের শীর্ষ। আবার যদি এই দুইটা না থাকে, তখন দিবা হচ্ছে নওগাঁ, ক্লিয়ার? তখন দিবা হচ্ছে নওগাঁ। বাট রুটির ঝুড়ি কিন্তু মূলত এই দিনাজপুর আর দিনাজপুরের ছোট ভাই ঠাকুরগাঁওকে বলা হয়। এই দুটো অপশন না থাকলে তখন তুমি দিবি নওগাঁ, তখন দিবা নওগাঁ। ঠিক আছে? তাহলে গম উৎপাদনের শীর্ষ জেলা কিন্তু ঠাকুরগাঁও, নিঃসন্দেহে ঠাকুরগাঁও। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? কোন উৎপাদনের কোনটা শীর্ষ জেলা, এটা একটু তোমাদের জানতে হবে। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটা বলো তো?
তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? যারা এই পর্যন্ত এসেও ক্লাসটাতে একটা রিয়েক্ট দাওনি এবং সর্বোচ্চ বন্ধু মেনশন করনি, শেয়ার করনি, করে দিতে পারো। যারা তো ধরো নিজের আইডিতে বিভিন্ন গ্রুপে শেয়ার করবা, অনেকগুলো শেয়ার করবো মেসেঞ্জারে বা বিভিন্নভাবে, সেটা স্ক্রিনশট নিয়ে আমার পেজে দিবা, এরকম 2 জন ক্যাট করাবে। শীর্ষ যারা আজকে ক্লাস এবং আগামীকালের ক্লাস দুইটা মিলে বিজয়ী ঘোষণা করা হবে 2 জনকে। আগামীকাল রাত 9টায় ক্লাস আছে, 5 অক্টোবর রাত 9টায় ক্লাস, এবং আগামীকালে আমাদের কোর্সের অফার শেষ। ঠিক আছে, কোর্স নিয়ে একটু পরে কথা বলবো। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটা একটু কমেন্ট করে জানান তো আপনারা, দেখি কারা কারা উত্তর দিতে পারেন, এটা দেখবো। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? দেখি দেখি দেখি, তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? কারো কি জানা আছে? এগুলো কিন্তু ডিরেক্ট কমন পড়ে যাবে ভাই, ডিরেক্ট কমন পড়ে যেতে পারে, ডিরেক্ট একদম হুবহু চলে আসবে, এরকম একটা প্রশ্ন চলে আসবে। তাই এটা তোমার টাইম লাইনে থাকলে তুমি তোমার সময় করে পরীক্ষার আগে একবার দেখলেই কমন পাবা। ওকে, সবাই বলতেছো যে ঝিনাইদহ। ভাই তুলা উৎপাদনের শীর্ষ জেলা বর্তমানে ঝিনাইদহ। তোমার সামনে পরীক্ষা 2-3 মাস পরে, তোমার এটা মনে রাখতে হবে না? মনে রাখার জন্য আমি একটা শর্টকাট টেকনিক নিজের মতো করে মনে রাখি, কারণ এগুলো তো আমারও কাজে লাগবে সামনে, তাই না? ভাই তুলা গাছে জিন থাকে, শুধু মাথায় রাখবা কোন গাছে জিন থাকে? তুলা গাছে জিন থাকে। কোন গাছে জিন থাকে? তুলু গাছ, তুলু, যেটাকে যদি চলিত ভাষায় বলি তুলু, জুতু, এই তুলু গাছে জিন থাকে। এইবার দেখি তো তোমার মনে থাকে কিনা, ভুলার কোনো সুযোগ আছে কিনা। জিন থেকে মনে রাখবা ঝিনাইদহ। তুলা গাছে জিন থাকে, তুলা গাছে জিন থাকে। জিন তো তাল গাছেও থাকতে পারে, বাট আপাতত আমরা জিনটাকে তুলা গাছে স্থানান্তরিত করব। কোন গাছে জিন থাকে? তুলা গাছে জিন থাকে। তাহলে তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? নিঃসন্দেহে আনডাউটেবলি সেটা হবে ঝিনাইদহ, বর্তমানে 24 সালের সমীক্ষা অনুযায়ী। তো পরীক্ষায় তোমার এটা কাজে লাগবে। সো তোমরা তুলা গাছে জিন নিবা, জিন থেকে ঝিনাইদহ দিয়ে দিবা, ব্যাস হয়ে যাবে, শেষ। তাহলে তোমরা বলো তো তুলা গাছে কি থাকে? তুলা গাছে কি থাকে একটু বলো তো? তুলা গাছে জিন থাকে। এইবার একজনে বলতেছে গাঁজা উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? আরে ভাই গাঁজা হোক, গাঁজা তো তামাক থেকেই হয়, তামাক থেকেই হয়। তাহলে তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? দেখি তো তোমরা একটু এটা উত্তর করো। পোলা 1 লাইন আগে চলে গেছে। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি জানাও তো? তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটা একটু জানাও তো? তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি একটু জানাও তো? তামাক উৎপাদনে 4টা অপশন আছে, 4টা। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি জানাও তো সবাই একটু। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? ওকে, তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটা একটু জানিয়ে দাও। তামাক উৎপাদনে, ওকে, ওকে, এক একজন এক একটা উত্তর দিচ্ছ। দেখি তামাক উৎপাদনে কে কোন কার জেলাকে শীর্ষ করতে চাচ্ছ? আমরা একটু দেখতে চাই তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি। আচ্ছা, এখন তামাক উৎপাদনের শীর্ষ জেলার সাথে আমরা আরেকটা ব্যাপার মাথায় রাখবো। সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে গোল্ডেন ভিলেজ। কি? গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ কি? আচ্ছা আচ্ছা, দেখো কুষ্টিয়া জেলার 26টি গ্রাম রয়েছে, 26টি গ্রাম। এই 26টি গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে 26টি গ্রাম রয়েছে, যারা গাঁজা উৎপাদনে শ্রেষ্ঠ, গাঁজা উৎপাদনের শীর্ষ, এরকম 26টি গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। স্যালুট। ঠিক আছে, তো এখন সামান্য একটা চন্দ্রবিন্দু, এই গাঁজা আর এই গাঁজার মধ্যে পার্থক্য কোনটা? দুইটা তো গাঁজা একই, একটার মধ্যে চন্দ্রবিন্দু আছে, একটার মধ্যে চন্দ্রবিন্দু নাই। যেটার মধ্যে চন্দ্রবিন্দু আছে এটাকে বেশি মজা। আচ্ছা, এইটা হচ্ছে একটা মাদক দ্রব্য, আর এইটা হচ্ছে একটা উপত্যকা, গাঁজা উপত্যকা। আমরা জানি বর্তমানে ফিলিস্তিনে তাদের নিজস্ব ভূমি বলতে 2টা জায়গা আছে, একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর, আর একটা হচ্ছে গাঁজা উপত্যকা।
কয়েকদিন আগে যে তোমার ইসরায়েলের উপর হামলা করলো হামাস, এই হামাস কিন্তু এই ফিলিস্তিনের এই গাজাতে, যেটা চন্দ্রবিন্দু নাই, মাথায় রাখবা, ওই গাজা লিখতে গিয়ে কেউ চন্দ্রবিন্দু দিও না, ওই গাজা উপত্যকায় কেউ চন্দ্রবিন্দু নাই, ওই গাজার হামাস কিন্তু এই গাজাতে, যেটা ফিলিস্তিনের গাজাতে শাসন করে কে হামাস, আর পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংকে কারা ক্ষমতায় আছে, ফাতাহ। তো এগুলা কিন্তু আমাদের আন্তর্জাতিক ক্লাসে থাকবে ইনশাল্লাহ পেইড ব্যাচে। তো তোমরা একটা চন্দ্রবিন্দুর কারণে জিকের কিন্তু পুরো প্রসঙ্গই চেঞ্জ হয়ে যেতে পারে, দেখতে পাচ্তেছো? সো চন্দ্রবিন্দু দিলেই কিন্তু সর্বনাশ। চন্দ্রবিন্দু মানে হচ্ছে চাঁদ, আর গাঁজা খাইলে চাঁদে ভ্রমণ করা যায়, মহাকাশে ভ্রমণ করা যায়, গাঁজা খাইয়াই মহাকাশে উড়া যায়, এটাই বুঝাইছে, ঠিক আছে? ওকে, যাই হোক। সো গাঁজা উৎপাদনের তামাক উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়ার 26টি গ্রাম রয়েছে, যারা কিনা গাঁজা বেশি উৎপাদন করে সেই 26টি গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। কোনটা গোল্ডেন ট্রায়াঙ্গেল, কোনটা গোল্ডেন ভিলেজ, এই টাইপের অনেক কনফিউশন আছে, যেগুলো পেট বেঁচে তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। অলরাইট, ওকে 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 ওকে। আমাদের পরের প্রশ্ন দেখি কারা উত্তর করতে পারো, আমাদের পরের প্রশ্ন দেখি কারা উত্তর করতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। 2024 সালের বৈশ্বিক শান্তি সূচকে, আমি আবার বলছি সূচক থেকে প্রশ্ন আসে, সূচক থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, তো তোমরা মাথায় রেখো। তো বৈশ্বিক শান্তি সূচকে 2024 সালে সবচেয়ে শীর্ষ দেশ কোনটা? শান্তি সূচকে শীর্ষ দেশ কোন সূচক? শান্তি সূচক, বৈশ্বিক শান্তি সূচক 2024 শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক শান্তি সূচকে এই 2024 সালে শীর্ষ দেশ কোনটি? একটু জানিয়ে দাও তো, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, বৈশ্বিক শান্তি সূচকে 2024 সালে শীর্ষ দেশ কোনটা? একটু সবাই কমেন্ট করো। এখানে আমি তোমাদের টেকনিকে পড়িয়ে দেব ইনশাল্লাহ, শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি। আচ্ছা, এইগুলা পরীক্ষা আসতে পারে, তাই তোমাদেরকে একটু আমি এগুলো দাগিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, কেউ ফিনল্যান্ড 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 আচ্ছা, একটা হচ্ছে শান্তি সূচক, আরেকটা হচ্ছে সুখী সূচক। বানান একটু ভুল হতে পারে সুখীর ক্ষেত্রে আমার মনে হচ্ছে, তারপর তোমরা একটু ইয়া করে নিও সুখী বানানটা কি ঠিক আছে? আচ্ছা, আমি একটু কারেক্ট করে নেই সুখী বানানটা, একটু সবাই লিখে তো সুখী সুখী সুখী, কারা কারা সুখী আছে সুখী লেখো। আমি একটু লিখে দিলাম, যাক মাথায় রাখো, সুখী না সুখী দিয়ে দিলাম। আচ্ছা, একটা হচ্ছে শান্তি সূচক, আরেকটা হচ্ছে সুখী সূচক। মাথায় রাখবা, সুখ বলছে নাকি শান্তি বলছে, এই ব্যাপারটা জানতে হবে। সুখী সূচক বলছে নাকি শান্তি, অনেকে দুইটাকে এক মনে করো, আসলে দুইটার মাঝখানে বিস্তর ফারাক, সেটা একটা আধ্যাত্মিক আলোচনা, ফিলোসফিক্যাল, সেটাতে না গেলাম। তবে যদি বলা হয়, তোমরা কি বলছো উত্তরগুলা দেখি? সুখী সুখী সুখী, রস্বইকার না রস্বইকার, আচ্ছা দীর্ঘইকার হয়, দীর্ঘইকার হয়, দীর্ঘইকার হয়। আচ্ছা, তো খেয়াল করো, বিশ্বের এখানে বলছে কি শান্তি সূচক, রাইট? নিঃসন্দেহে শান্তি সূচক। এখন একটা বিষয় খেয়াল করো, ধরো তুমি আইসক্রিম খাইলা, কি খাইলা? আইসক্রিম। আমি একটা টেকনিক দিয়ে দিই, আমি সবসময় টেকনিক দিই তোমাদের ক্লাসে, যারা জিকে ভয় পাও, যারা ভয় পাও, পেট বেঁচে যুক্ত হওয়ার পর তুমি শুধু ক্লাসগুলো করো, দেখবা এরকম তোমার যাতে মনে রাখতে কষ্ট না হয়, এরকম শর্টকাট প্রচুর টেকনিক দিয়ে দিই, ম্যাপ দেখে পরে দিই। এখন তুমি যদি আইসক্রিম খাও, আমার এই প্রশ্নের উত্তর দাও, এটা একটা সিম্পল একটা প্রশ্ন। তুমি যদি আইসক্রিম খাও, এই আইসল্যান্ড থেকে মনে রাখবা আইসক্রিম, মাথায় রাখো, এই আইসল্যান্ড থেকে মনে রাখবা আইসক্রিম। আচ্ছা, আইসল্যান্ড থেকে মনে রাখবা আইসক্রিম। তুমি যদি আইসক্রিম খাও, তুমি কি শান্তি পাও নাকি সুখী হও? একটু কমেন্ট করো। তুমি যদি আইসক্রিম খাও বা আইসল্যান্ড খাও বা যাই বলি, আইস খাও বা আইসক্রিম খাও, তুমি কি সাময়িক শান্তি পাও নাকি একদম সুখী হয়ে যাও? আমাকে জানাও, শান্তি পাও নাকি সুখী হও? তুমি আইসক্রিম খেলে শান্তি পাও নাকি সুখী হও? এইটা আমাকে উত্তর করো জাস্ট। দেখো টেকনিক, শর্টকাট টেকনিক মনে রাখতে পারবা। আইসক্রিম খেলে কি তুমি একটু শান্তি পাও নাকি সুখী হয়ে যাও? ওকে, নিঃসন্দেহে দ্ব্যর্থহীনভাবে সবাই উত্তর দিবা যে ভাই আমি একটু শান্তি লাগে, একটু শান্তি পাই, বা যারা আইসক্রিম লাভার আছো, আইসক্রিম লাভার শান্তি পাই। আচ্ছা, তাহলে বিশ্বে শান্তি সূচকে 2024 সালে শান্তি সূচক, আইসক্রিম খেলে যেমন শান্তি পাই, শান্তি সূচকে আমরা সুখী হই না আইসক্রিম খাইলে। সুখ অনেক কিছুর উপর নির্ভরশীল, সুখের যে সূচক মানদণ্ড, ঠিক আছে, সেগুলো অনেক কিছুর উপর নির্ভরশীল। আইসক্রিম খেলে আমরা শান্তি পাই, সুখী হই না। আর সুখী সূচকে, তাহলে শান্তি সূচক হচ্ছে আইসল্যান্ড, কি? আইসল্যান্ড। আর
বিশ্বে সুখী সূচক আছে একটা, আচ্ছা সুখী সূচক আছে, সুখীতে হচ্ছে ফিনল্যান্ড, সুখীতে হচ্ছে ফিনল্যান্ড। আচ্ছা আইসল্যান্ডটা যদি মনে রাখতে পারো, একটা মনে থাকলে অপোজিটেরটা এমনিতে মনে থাকবে, একটা মনে রাখতে পারলে অপোজিটেরটা এমনিই মনে থাকবে। একটা মনে রাখতে পারলে, একটা মনে থাকলে অপোজিটেরটা এমনিই মনে থাকবে, ঠিক আছে? তাহলে তাহলে কি, তাহলে শান্তি সূচকে আইসল্যান্ড আর সুখী সূচকে ফিনল্যান্ড। সুখীটা তো তোমার আইসল্যান্ডটা মনে থাকলে কনফিউশন হবে না, মনে থাকবে। এই দুইটাই কিন্তু নর্ডিক দেশ, উত্তর ইউরোপের দেশ, স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এই দেশগুলা 5টা দেশ আছে, স্ক্যান্ডিনেভিয়ান 5টা দেশ, এগুলো পেট বেঁচে পড়াবো। এই 5টা দেশ এমন একটা দেশ, এরা শান্তি, সুখী বা ভালো গণমাধ্যমের দিক থেকে এই দেশগুলা, এই 5টা দেশে প্রয়োজন না পড়লে কেউ কারোর সাথে অত কথাও বলে না, ঠান্ডা পড়ে বেশি, মানুষ একটু খুব শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট, ঠিক আছে? এই 5টা দেশে এগুলো নিয়ে অনেক মজার মজার পড়া আছে, তোমাদের এরকম মজার পড়াবো। তাহলে সুখী সূচক, শান্তি সূচক আমাদের ডান। এইবার শান্তিতে সবচেয়ে বেশি অশান্তিতে কোন দেশ আছে? সবচেয়ে বেশি অশান্তিতে আছে কোন দেশ? এটা একটু জানাইতে হবে। সবচেয়ে বেশি অশান্তিতে আছে কোন দেশ? সব থেকে বেশি অশান্তিতে কোন দেশ আছে একটু জানাও তো তোমরা। সবচেয়ে বেশি অশান্তিতে আছে কোন দেশ? সবচেয়ে বেশি অশান্তি 2024 সালে বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটা? সর্বনিম্ন দেশ কোনটা? সর্বোচ্চ তো আমরা দেখলাম শান্তি সূচকে কে, আমরা আশা করি আর ভুলবো না। এইবার সর্বনিম্ন কোনটা? এই যে সবাই বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিচ্ছ, বলো শান্তি সূচকে সর্বনিম্ন, বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটা? আচ্ছা শান্তি সূচকের সর্বনিম্ন দেশ হচ্ছে তোমার হবে এই ইয়েমেন। ইয়েমেনের রাজধানী হচ্ছে সারা। সিরিয়ার দামেস্ক, দক্ষিণ সুদানের কি জুবা, আফগানিস্তান তো তোমরা জানোই। রাজধানীগুলো দেশ পর থেকে রাজধানী সবগুলো আমরা সুন্দর করে পড়ে ফেলবা তোমরা, হ্যাঁ? ইয়েমেন হচ্ছে শান্তি সূচকে সবচেয়ে পিছনে আছে, ঠিক আছে? ইয়েমেন। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমগো বাংলাদেশের কি অবস্থা? 24 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 93, 135, 147, 196। এখানে 4টা অপশন রয়েছে। বলতো 24 সালের শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত? সাম্প্রতিক জিকেতে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে? অলরাইট, ওকে ওকে ওকে, দেখি 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 কারা উত্তর করতে পারো। আচ্ছা বাংলাদেশের অবস্থান কত? ওকে বাংলাদেশের অবস্থান কত? বলো বাংলাদেশের অবস্থান কত? বলো বলো বাংলাদেশের অবস্থান কত? দেখি দেখি বলো বাংলাদেশের অবস্থান কত? জানাও তো বাংলাদেশের অবস্থান কত? এই কচ্ছপেরা এত স্লো কেন? কচ্ছপের দল, জানাও 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 বাংলাদেশের অবস্থান কত? জানাও তো, জানো বাংলাদেশের অবস্থান কত? একটু জানো। ওকে বাংলাদেশের অবস্থান কত একটু জানাও সবাই, একটু জানাও বাংলাদেশের অবস্থান কত? আচ্ছা কেউ 135তম দিচ্ছ। বাংলাদেশের অবস্থান হচ্ছে 93তম। 93তম। কত বাংলাদেশের অবস্থান? 93তম। রাইট, বাংলাদেশের অবস্থান কিন্তু 93তম। তাহলে একটা বিষয় খেয়াল করো, আগামীকাল 5 অক্টোবর আমি চেষ্টা করব 5 অক্টোবরেও এরকম কনফিউজিং একটা পার্ট রাখবো, আর সাম্প্রতিকের এই রিসেন্ট যেগুলো ঘটছে এবং আমার পেইড ব্যাচে পত্রিকার যে প্রতিদিন আপডেট দেওয়া হয় সেখান থেকে আমি কিছু প্রশ্ন রাখবো আগামীকাল, যেগুলো থেকে প্রশ্ন কমন পড়তে পারে। পেইড ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা খেয়াল করো, ওরা দেখো এই যে জিনিসটা আসতেছে, লাফায় লাফায় আসতেছে, এটা হচ্ছে পত্রিকার আপডেট যেখান থেকে সাম্প্রতিক জিকে কমন পড়ে। তোমাদের অনেক বড় ভাই আপুরা এই তথ্যগুলো তোমরা একটু কালেক্ট করে রাখবা, স্ক্রিনশট রাখবা। এই যে তথ্যগুলো এখান থেকে ডিরেক্ট কমন পড়তে পারে। যেমন এখানে কি লিখছে দেখো, বাংলাদেশে বর্তমান দারিদ্র্যের হার কত, এবছর অনুষ্ঠিতব্য জাতিসংঘ অধিবেশন কততম হবে, বিশ্ব দাবা অলিম্পিয়াড 2024 কোথায় অনুষ্ঠিত হবে, আবার এই বুদাপেস্ট কোন দেশের রাজধানী, জুলাই বিপ্লবের শহীদের সংখ্যা কত। এই টাইপের তথ্যগুলো চাইলে অনেক জিকে বইয়ে তোমরা পাবা না। 5 থেকে 6টা পত্রিকা ঘাটার পর এরকম প্রশ্নগুলো বের হয়।
এটা 22 সেপ্টেম্বর দিয়েছি, 22 সেপ্টেম্বর, 23, 24 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর, 28, 29, 30, 1, 2 এবং এই আরেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3 সেপ্টেম্বরের পত্রিকার আপডেট। দেখো কফির উৎপত্তি কোন দেশে, এটা ওইখানে একটা ইয়াতে ছিল। আবার বিখ্যাত সংগীতজ্ঞ এস.ডি. বর্মনের জন্ম কোথায়, এটা আছে। ঠিক আছে, বিশ্বের চাল রপ্তানিকারক দেশ কোনটা, বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক, দেখো এই সূচকগুলো পেয়ে যাচ্ছ। আন্তর্জাতিক অহিংস দিবস 2 অক্টোবর। তারপর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেটকে, এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে একটা প্রশ্ন আসে। তো এইগুলা কিন্তু তোমরা পেইড ব্যাচে যুক্ত হলে পাবা, এবং আমি তোমাদেরকে ইন্সপায়ার করব, কেউ পেইড ব্যাচটা একদমই মিস করবা না। এখন এই কোর্সে অ্যাড হলে সকল বিষয়ে জিকে কভার হয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসের পর একটা এক্সাম, যে কোনো পরীক্ষার আগে মডেল টেস্ট, এটাতে কভার হয়ে যাবে ঢাবি জিকে, রাবি, চবি, মেডিকেলের জন্য বিশেষ করে অনেকে অ্যাড হয়ে গেছে। এবং মেডিকেল জিকের রাবি চবির জিকে সাজেশন অলরেডি আমি পেইড ব্যাচে দিয়ে দিচ্ছি। মেডিকেল জিকেতে এবার কোন টপিক থেকে প্রশ্ন আসবে, রাবিতে কোন টপিকে প্রশ্ন আসবে, চবিতে কোন টপিকে, ঢাবিতে সামনে গুচ্ছ অন্যান্যগুলো দিব। তো তোমরা যদি কোর্সে যুক্ত না হয়ে থাকো, কয়েকটা ক্লাস হয়েছে, প্রত্যেকটা ক্লাসে লাইভের পরে না রেকর্ডেড থাকে। বেশিরভাগ শিক্ষার্থী রেকর্ডেড ক্লাস করে নেয়, কারণ নিজেদের ফ্রি টাইমে লাইভ ক্লাস করার সময় সবার থাকে না। তো তুমি যদি এখন যুক্ত হও, সকল ক্লাস রেকর্ডেড পাবা। এই কোর্সের প্রাইস 2500, এখন চলছিল 1450। আগামীকাল 5 অক্টোবর পর্যন্ত এই কোর্সের প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা। তো তোমরা যারা অ্যাড হবার ডিসিশন নিয়ে ফেলছো, তোমরা আমাকে আজকে রাতে নক দিয়ে রাখো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বা আগামীকাল নক দাও। আবার যারা চাও যে ভাই নক দিতে চাই না, জিকেতে কোচিকে ভর্তি হয়েছি অফলাইনে, ভালো বুঝতেছি না, ভয়ে আছি, এটার কারণে চান্স উঠে যাবে, ভালো সিরিয়াল করতে পারবো না, ভাই অনলাইনে পড়তেছি, যেখানে পড়তেছি অন্যান্য বিষয়ে ভালো পড়ায়, জিকেটা বুঝতেছি না, অ্যাড হয়ে যেতে পারো। ভাই আমি কোন জায়গায় অ্যাড হই নাই, কিন্তু জিকেতে ভালো করতে চাই, অ্যাড হতে পারো। একদম মিস করো না, চিন্তা করে দেখো, অলরেডি 2300+ স্টুডেন্ট, 2300+ স্টুডেন্টস অ্যাড হয়ে গেছে অলরেডি আমার কোর্স থেকে। কিরকম কমন পড়ে, কারা কারা কোথায় চান্স পাইছে, আমার পেজের ফিচার্ড অপশানে গিয়ে একটু নিচে গেলে দেখবা যুক্ত করা আছে, কত সালে কয়টা প্রশ্ন কমন পড়ছে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে। তুমি কোর্সের এ টু জেড ডিটেইলস জানতে না চাইলে, ভাই ভর্তি হতে চাই, এইটা আমার বিকাশ নাম্বার 01737767421, বিকাশ বা নগদ পার্সোনাল। এটাতে নিজে পাঠালে নিজের ফোন থেকে সেন্ড মানি করবা, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করবা। কত টাকা? 1100 টাকা। করার টাকা তো পাঠাইছে, এখন ভর্তি হবা কিভাবে? আচ্ছা, ক্যাশ ইন করার পর আমার যে পেজে দেখছো নাবিলস জিকে, যাদের হোয়াটসঅ্যাপ নাই, তুমি আমার এই পেজে নাবিলস জিকেতে যে নাম্বার থেকে টাকা পাঠাবা, লাস্ট 3টা ডিজিট জানাই দিবা। অথবা জানা ভাই আপনার সাথে হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা বলতে চাই, নিজে আপনার সাথে কথা বলতে চাই, তো এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবা, তোমার অভিভাবক যে কেউ কথা বলতে পারবে। নক দিয়ে যে নাম্বার থেকে টাকা পাঠাবা, লাস্ট 3টা ডিজিট মেসেজ করে দিবা, এবং ভর্তি হতে চাও ওটা লিখে দিবা, ব্যাস। আমি মিলিয়ে দেখে তোমাকে গ্রুপ লিঙ্ক দিয়ে অ্যাড করে দিব, রুটিনটা বোঝাই দিব, আগে ক্লাস বোঝাই দিব, কেমনে ভালো করবা, কীভাবে ভালো করবা, তোমার সাথে কথাবার্তা বলে তোমাকে একটা গাইডলাইন দিব। সো দিশেহারা হয়েও না। এই ভিডিওটা যদি কেউ ধরো, অনেকে এরকম থাকতে পারো যে 5 অক্টোবর না 6, 7, 8, 10 অক্টোবর পরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের তো কিছু করার থাকবে না। তাই তোমরা যখন ভিডিও দেখবা, ভিডিওটা রেফারেন্স দিয়ে আসবা, ভাই আমি পরে দেখছিলাম, তোমাদেরকে পরেই ডিসকাউন্ট রাখবো। বাট যারা 5 অক্টোবরের মধ্যে আমার সাথে যোগাযোগ করে রাখবো, ভাই আমি 2 দিন পরে হাঁটবো, 3 দিন পরে হাঁটবো, টাকা একটু সমস্যা, কয়েকদিন পরে হাঁটবো, আমি বলে রাখলাম আমার জন্য ডিসকাউন্ট রাখেন, তাদের জন্য হচ্ছে এটা থাকবে। তবে যদি একাধিক ফ্রেন্ড, একজন দুইজন, একজনের বেশি, 3 জন 4 জন, 2 জন ফ্রেন্ড একসাথে অ্যাড হও, সেক্ষেত্রে আরেকটু ডিসকাউন্টও করে দিব, 2 জনকে মিলে, 3 জনকে মিলে। তো আমি বলবো কেউ মিস করো না, ঠিক আছে? এই কোর্সটা কেউ মিস করো না। এরকম পত্রিকা আপডেট বা সকল বিষয়ে জিকে ক্লাস, বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক, সাম্প্রতিক, এক্সাম, মডেল টেস্ট সব পাচ্ছ এটার মধ্যে, ভরসা করতে পারো। কোর্সটা হবে 3টা সাইকেলে। ঢাবির আগে একটা সাইকেল শেষ হয়ে যাবে। ঢাবির আগে যেই ক্লাসগুলো হবে বা পরীক্ষাগুলো, মডেল টেস্টগুলো হবে, সেগুলো দ্বারা ঢাবি, মেডিকেল, জাবি, বিউপি তোমার কাভার হয়ে যাবে। বিউপির আগে বিউপির জিকে ইনশাল্লাহ কাভার হবে। তাহলে তুমি ঢাবির আগে প্রথম সাইকেলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো কাভার করবা। ঢাবির পর রাবি চবির জন্য এই দ্বিতীয় সাইকেলে এতগুলো ক্লাস হবে, রাবি চবি কাভার হয়ে যাবে। থার্ড সাইকেলে তুমি গুচ্ছের জন্য, নার্সিংয়ের জন্য এগুলো কাভার হয়ে যাবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ 3টা সাইকেলে তোমার পুরো সকল বিশ্ববিদ্যালয় কাভার হবে এই একবার টাকা পে করে। অনেকে ভাবো মাসে মাসে হয়তো এই 1100 টাকা পে করতে হবে না, একবার 1100 টাকা পে করবা, কোর্সের সকল কিছু তোমার, আর কোনো টাকা পে করতে হবে না, ঠিক আছে? তাহলে এটা একটা কনফিউশন ছিল অনেকের। এরপরে কোর্স প্যানেলের টিচার হচ্ছে আমি, মাথায় রাখবা। আর তোমাদের টপিক ভিত্তিক রুটিনটা দেখাই, কোর্সে অ্যাড হলে দেখাতাম এটা। আমাদের লেকচার 1-এ বাংলাদেশ পরিচিতি প্লাস কবি সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম পড়ানো হচ্ছে, পত্রিকা আপডেট দেওয়া হচ্ছে। লেকচার 2-তে এটা ছিল, লেকচার 3 এটা ছিল। তো এই লেকচার 1 দেখো কয়টা টপিক, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধের এই এতটুকু পার্ট পর্যন্ত টপিক কভার করেছি। এখন কেউ যদি ভাইয়া এতগুলো ক্লাস হয়ে গেছে, এগুলো কি পাবো না? আরে গাধা, তুমি গ্রুপে যুক্ত হওয়ার সাথে সাথে এই ক্লাসগুলো তুমি গ্রুপে একটা ফিচার্ড বা অ্যানাউন্সমেন্ট অপশনে তুমি রেকর্ড পেয়ে যাবা। প্রতিদিন 2টা করে কভার করে ফেলবা, করার পর এক্সাম দিয়ে ফেলবা। কোনো কিছু না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলওয়েজ তোমার জন্য ওপেন। লাইভ ক্লাসের চেয়ে অনেক সময় রেকর্ডেড ক্লাস ভালো লাগে, কেননা তোমার কাছে সবগুলো ক্লাস আছে, তুমি নিজের মতো করে ফেলতে পারবা।
সুন্দর করে ফেলতে পারবা, নোট করতে পারবা নিজের মতো করে। ক্লাসে সকল কিছু বলে দিয়েছি। এরপর অ্যাড হলে তুমি পুরা এই দেখো এখানে কত কিছু পাচ্ছ, এইগুলো দেখো। এরপর আমি উল্টাই পৃষ্ঠা দেখো, এবং এইভাবে দেখো আন্তর্জাতিক জিকেট আসবে, সাম্প্রতিকের ক্লাস পাবা, তারপর দেখো তোমরা জুম সেশন পাবা, সিক্রেট সাজেশন পাবা, মডেল টেস্ট টানা চলবে। মডেল টেস্ট দিয়ে এবং শেষ ঢাবির আগে প্রথম সাইকেলটা শেষ হবে। এটা প্রথম সাইকেলের ক্লাস। এই প্রথম সাইকেলের ক্লাসের রুটিন হচ্ছে এটা, যেটা তোমার ঢাবি, রাবি, বিউপি এবং জাবি এগুলো কভার হয়ে যাবে। তো তোমরা যারা অ্যাড হতে চাও আজকের মধ্যে অ্যাড হয়ে যাও। আর যারা চাও যে ভাই আপনার আগের জিকে ক্লাসগুলো করে দেখতে চাই, আপনার রিসেন্ট সাম্প্রতিক ক্লাস করে দেখতে চাই, এবং আপনার জিকে টেকনিকের ভিডিও দেখতে চাই, তাহলে ভাই নিঃসন্দেহে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে দাও। এখনই তোমরা লাইভে থাকতেই কেউ মিস করো না। তোমাদেরকে একটু দেখাই, দেখো কেউ মিস করো না, মিস করলে লস হয়ে যাবে। তোমাদেরকে একটু দেখাচ্ছি, এইটা আমার ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়াল। এই যে দেখো, তোমরা এটা এখনই সাবস্ক্রাইব করে দিলে কি হবে, তোমরা সকল আগের ভিডিও চাইলে ডাউনলোড করে নিতে পারো, চাইলে নিজের কাছে সেভ করে নিতে পারো। এই যে তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে গেলে, এই যে আমার ইউটিউব চ্যানেলে চলে গেলে তোমরা কি করতে পারবা, সবাই সাবস্ক্রাইব করে দিও এখনই। এখন সাবস্ক্রাইব করে ডান লিখে জানাতে পারো এটা নাবিল হাসান অফিসিয়াল। ইউটিউবে সার্চ করো নাবিল হাসান অফিসিয়াল। এই নাবিল হাসান অফিসিয়ালটা এখনই সবাই ইউটিউবে সার্চ করো, করে তুমি এখানে আসলে দেখবা সকলে যে আগের ফ্রি ক্লাসগুলো আছে, টেকনিক প্রণালীর টেকনিক ফ্রি ক্লাস থেকে শুরু করে গত বছরের ক্লাসও আছে, গত বছর টেকনিকের ভিডিওগুলো এখানে সব আছে। নদ নদীর নিয়ে ক্লাস বলি, তারপর কিছু মোটিভেশনাল ভিডিও আছে তোমাদের জন্য, এবং ঢাকা চান্স পাওয়ার লক্ষণ টিপস থেকে শুরু করে যত ক্লাস ফ্রি ক্লাস সব তুমি এই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাবা, আগের গত বছরের সামনে সবকিছু। তো যারা ইউটিউব থেকে দেখছো এটা সাবস্ক্রাইব করে দিও এখনই, এখানে নোটিফিকেশন বাটন অন করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই, বা ফেসবুক থেকে দেখে থাকলে, ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখে থাকো তুমি হচ্ছে এইটা সাবস্ক্রাইব করে দাও এখনই সাবস্ক্রাইব করে দাও, নাহলে তুমি পরে এটা পাবা না। এখান থেকে সকল ক্লাস ডাউনলোড করে নিতে পারবা, সকল ক্লাস রেকর্ড করতে পারবা। আর যারা ফেসবুক থেকে দেখছো, ভাবতেছো ভাইয়া ফেসবুক থেকে দেখতেছো এক কথায় তোমরা এই যে নাবিলস জিকে যেটা আছে ব্যাস, তুমি নাবিলস জিকে ব্যাস এটা এখনই ফলো করে দাও। যারা এখনো ফলো করো নাই, ইউটিউব থেকে দেখে থাকলে এই ফেসবুকে এসে এটা ফলো করে দিও, ফেসবুকে এসে নাবিল জিকে ফলো করে দিও। নাবিল জিকে ফলো করে দিলে তুমি এখানে সকল ক্লাস লাইভ পাবা, ক্লাসের আপডেটগুলো সব এখানে পাবা। বা বিভিন্ন এই যে দেখো কনফিউজিং জিকের বিভিন্ন ছবি দেই, দেখো এই দেখো কনফিউজিং জিকের বিভিন্ন পোস্টগুলো কিন্তু ইউটিউবে দিতে পারি না, এটা ফেসবুকে দেই। তোমরা কিন্তু এগুলো সলভ করতে পারবা এই ফেসবুকে এসে। তোমরা কানেক্ট হয়ে যাও। আর যারা কোর্সে যুক্ত হওয়ার থাকো, আমি আর কথা বাড়াবো না ভাই, কোর্সে যুক্ত হতে চাইলে এত কথা বলে ফেলছি, তোমরা আশা করি বুঝে গেছো, বুদ্ধিমতী তোমরা। এইটা হচ্ছে কোর্সের পোস্টার, চাইলে স্ক্রিনশট রাখতে পারো, নাম্বারটা এখনই সেভ করো নাবিল ভাই জিকে দিয়ে। আর যারা চাও যে ভেজালে যাইতে চাই না ভাইয়া, এখনই অ্যাড হয়ে যাও, এখনই অ্যাড হয়ে যেতে পারো। কালকে সকাল বা কালকে দুপুরের মধ্যে অ্যাড হয়ে যাও, কারণ রাতে আবার যেহেতু ক্লাস আছে এর আগে অ্যাড হয়ে যাও। যত দ্রুত অ্যাড হবা তত দ্রুত তুমি রেকর্ডেড ক্লাসগুলো করে ফেলতে পারবা, কভার করে ফেলতে পারবা, এক্সাম দিয়ে ফেলতে পারবা। কয়েকটা ক্লাস করে দেখে তোমার ধারণা চেঞ্জ হয়ে যাবে। সো এই ভিডিওটা যদি অনেক পরেও কেউ দেখে থাকো, অনেক পরে দেখে থাকো, তোমার জন্য ডিসকাউন্ট রাখবো। যদি কখনো মনে হয় জিকেতে ভয় পারতেছো না, কাভার করতে হচ্ছে না, সে মেডিকেলের হোক, তুমি ঢাবির জন্য হোক, রাবির জন্য, চবির জন্য, গুচ্ছের জন্য, সবকিছু একটা কোর্সে পেয়ে যাবা। সবগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস থাকবে ইনশাল্লাহ। তাহলে এই নাম্বারে 1100 টাকা সেন্ড করে দিয়ে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে লাস্ট 3টা ডিজিট জানাই দাও, অথবা আমার যে নাবিল জিকে পেজের ইনবক্সেও তুমি জানাতে পারো। সো এতদূর অবধি এসে যাদের ক্লাসটা সত্যি ভালো লেগেছে, একটা রিয়েক্ট তোমরা করে দাও, আর একটু তোমার টাইমলাইন শেয়ার করে রাখো। যে কোনো পরীক্ষার আগে এই ভিডিওটা আরেকবার দেখবা, এখান থেকে হয়তো ডিরেক্ট কমন পড়ে যেতে পারে, এবং কমন পড়ার পর তুমি বুঝবা যে কত আনন্দ হয়, তাই না? তো আর পেইড ব্যাচে যারা স্টুডেন্টস আসো, তোমরা জানাও যে তোমাদের আসলে টেকনিকের ক্লাসগুলো বা ম্যাপের ক্লাসগুলো, বা এই যে তোমরা অনেকে শুরু করে নাই, তোমরা অনেকটা শেষ করতে পারছো, এই যে ক্লাসগুলো আমি রুটিনটা দেখালাম, এগুলো আবার রিভিশন হবে। কোনো কেউ মিস করবে না। প্রথম যদি লাইভ ক্লাস মিস করে থাকো, আবার রিভিশন ক্লাসে তুমি হয়তো অনেক কিছু পেয়ে যাবা। সলভ ক্লাস হবে, কোনো সমস্যা আছে আমাকে তুমি হোয়াটসঅ্যাপে 24/7 নক দিয়ে রাখতে পারবা। এখানে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট একটা স্টুডেন্ট বলতে পারবে না নাবিল ভাইকে নক দিছি, হয় 2 দিন পর, 3 দিন পরে হোক, 24 ঘন্টা পর হোক, সাথে হোক, আমার সাথে কথা বলতে পারে, অলওয়েজ আমার সাথে কানেক্টেড থাকতে পারে। যে কোনো সমস্যা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের জন্য অলওয়েজ খোলা থাকে। এটা অন্য কোথাও পাবা কিনা আমি জানি না, আমার কষ্ট হয় তোমাদের এত রিপ্লাই দিতে। 2300+ স্টুডেন্টস, এত মেসেজ আসে, তো আমি নিরলসভাবে চেষ্টা করে যাই হাড় ভাঙা তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পেইড ব্যাচে যুক্ত হয়ে গেলে আমি সবসময় হেল্প করি কিনা, পেইড ব্যাচে ক্লাস কেমন লাগে, তোমরা কেমন সার্ভিস পাচ্ছ, এক্সামগুলো কেমন হচ্ছে, এক্সামের প্রশ্নগুলো কেমন হচ্ছে, পত্রিকার আপডেটগুলো কেমন লাগছে, একটু জানাও, একটু আমাকে জানিয়ে দাও, সবাইকে যাতে জানতে পারে। না ভাইয়া প্রতিদিন ফ্রি ক্লাস হয় না, ফ্রি ক্লাস অনেকদিন পর এই আগামী 2 দিন রাখবো, যেহেতু ডিসকাউন্টটা দিয়েছি, এবং ডিসকাউন্ট দিয়ে একটু জানানোর জন্যই মূলত এই ফ্রি ক্লাসটা নিয়েছি।
ডিসকাউন্ট যে আমি দিচ্ছি আমার কোর্সে জানানোর জন্যই ফ্রি ক্লাসটা দিয়েছি। 2 দিন পর ফ্রি ক্লাস আবার অফ। পেড ব্যাচ এতগুলো ক্লাস হচ্ছে, তুমি কি ফ্রি ক্লাস দেখছো? প্রথম কয়েকটা ফ্রি ক্লাস দিছি। ফ্রি ক্লাসে আমরা যারাই যেই ফ্রি ক্লাস করাক, তোমার সেখানে সর্বোচ্চ 15 থেকে 20% বেশি দিতে পারে না, যেটা তোমার জন্য ক্ষতিকর। 20% জানা তোমার জন্য কোনো যথেষ্ট না। কারণ আমার পেড ব্যাচে 3000 স্টুডেন্টস হয়ে গেল, এরা কি বলবে ভাই ফ্রি ক্লাস আপনি সব দিয়ে দিচ্ছেন, তাহলে আমরা টাকা দিয়ে কেন ভর্তি হলাম? কোনো এক্সাম কি ফ্রি হয়েছে? কোনো পত্রিকা আপডেট কি তোমরা ফ্রি পাবা? জাস্ট 2-1টা দেখাইছিলাম মাত্র। সব কিছু পেইড ব্যাচে দায়িত্ব নিয়ে ক্লাস, এক্সাম, মডেল টেস্ট, সাজেশন শেষ অবধি থাকা হয়। এই কোর্স চলবে একদম গুচ্ছ পর্যন্ত 6 থেকে 7 মাস। যারা 25 ব্যাচ 26 ব্যাচ এখন থেকে তোমাদের শুরু করার সময়, কেউ মিস করো না এই কোর্স। 25-26 ব্যাচের কেউ আসো এখানে, বা তার থেকে জুনিয়র কি কেউ আসো, বা চাকরির জন্য কি কেউ দেখছেন এই কোর্সটা? একটু জানান তো। চাকরির জিকে কোর্স আপনারা জানেন যে খুব শীঘ্রই আসবে। প্রতিদিন আমি চাকরির জিকে কোর্স কোনো প্রমোশন করি না, আমার পেজ বা আমার হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত চাকরির জিকে কোর্সের জন্য নক আসছে। আপনাদের কথা চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিচ্ছি সামনে খুব শীঘ্রই আসবে, যেটা 9ম গ্রেড বলি বা 11 থেকে 20তম গ্রেড বলি, তো 10ম গ্রেড বলি, সেই চাকরির জিকে কোর্স আসবে। খুবই সাজানো, সাবলীল, পরিশীলিত এবং হচ্ছে তথ্যবহুল, এবং অবশ্যই এক্সাম, মডেল টেস্ট সব কিছু সহ আসবে চাকরির জিকে কোর্স। কে কোনটির জন্য দেখছেন, কে কোন ব্যাচের একটু জানান। কে কোনটির জন্য দেখছেন? কে চাকরির জন্য দেখছেন, নাকি 26 ব্যাচ, না 25 ব্যাচ, না 24 ব্যাচ? একটু দেখতে চাই। আর এখনই তোমরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে দাও, এখনই নক দিয়ে দাও। নক দিয়ে দিলে আমি তোমাদেরকে অ্যাড করে দিব। টাকা সেন্ড করে যদি মনে করো যে ভাই এত কথা বলার দরকার নাই, 1100 টাকা এখানে বিকাশে বা নগদে আমি সেন্ড মানি করি, বা দোকান থেকে পাঠালে কালকে ক্যাশ ইন করে দিবা দিনে, ফার্স্ট আওয়ারে প্রথম দিকেই দিয়ে, যে আগে দিবা তাকে দ্রুত অ্যাড করানো হবে। এবং 3000 স্টুডেন্ট হয়ে গেলে কিন্তু ভর্তি বন্ধ হয়ে যাবে। তাই তোমরা ডিসকাউন্ট থাকতে আগামীকাল 5 অক্টোবর মতো ডিসকাউন্ট, তোমরা কেউ ডিসকাউন্টটা মিস করো না, অ্যাড হয়ে যাও। সবাই একটা স্ক্রিনশট রাখো, একটা স্ক্রিনশট রাখো এটার, সবাই স্ক্রিনশট রাখো। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে সবাইকে জানিয়ে রাখি আগামীকাল রাত 9টায়, আগামীকাল 5 অক্টোবর রাত 9টাও কিন্তু আমাদের ক্লাস আছে। সেখানেও সাম্প্রতিক জিকের ধামাকা কিছু জিনিস আমরা কভার করব, এবং কনফিউজিং কিছু জিকেও আমরা সলভ করবো আগামীকালের ক্লাসে। আশা করি এখান থেকে ফ্রি ক্লাস থেকে আশা করি কিছু কিছু তো কমন পড়বেই, স্বাভাবিক। আমার গাইডলাইন থেকে কেউ কেউ ভালো করবে, কিন্তু মেনলি তারাই 28, 29, 27 করে পায়, 26 পায়, যারা পেইড ব্যাচে যুক্ত থাকে। ঠিক আছে, যদি এই কোর্স সম্পর্কে আরও জানতে চাও বা আরও বিস্তারিত জানতে চাও, এটা তো নক দিলেই হবে। শুধু হোয়াটসঅ্যাপে নক দাও, জানার জন্য নক দাও, নাম্বারটা সেভ করে রাখো, পরে হয়তো তুমি আমার সাথে যোগাযোগ করবে, তখন হয়তো আমাকে পাবে না। নক দাও, জানতে চাও, পরে দেখো তোমার সাথে তোমার কন্ডিশন ম্যাচ করে কিনা। আর যারা মনে করো না এত কিছু দরকার নেই, অ্যাড হয়ে যাবো, টাকা সেন্ড করো, হোয়াটসঅ্যাপে নক দাও, লাস্ট 3টা ডিজিট জানাও, যে নাম্বারতে টাকা পাঠাবো আমি অ্যাড করে দিচ্ছি দ্রুত। একটু সময় লাগবে, অবশ্যই 12 ঘন্টার মধ্যে অ্যাড করবো। কত ঘন্টা? 12 ঘন্টার মধ্যে। একটু সময় লাগে, অনেকে আছে 2 দিন 3 দিন লেগে যায়, নক দিয়ে রাখে, একটু কল দিবি না আমাকে গাধা, বা অনেক সময় হয়ে যায়, এজন্য দুঃখিত। বাট প্রচুর মেসেজ থাকে, এই জন্য আসলে সবাইকে সময় মতো অ্যাড করা হয় না। বাট এখন আমি একদম 2-1 দিন তোমাদের জন্য নিবেদিত প্রাণ থাকবো, যাতে তোমরা এটাতে যুক্ত হতে পারো। যেহেতু সবার সাথে আমার কথা বলতে হয়, আমাকে নক দিলে দেখবা আমি তোমার সাথে কথা বলছি, আমাকে কল দিতে পারো এটাতে, হোয়াটসঅ্যাপে আমার অনেক প্রেশার হয়, বাট আমি চেষ্টা করি বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। ওকে, সো নট ফর টুডে। এখানে অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা আছে, সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমি একটা পোস্ট করেছিলাম, মানে আসলে সবাই আমরা একই কন্ডিশনে নেই। কেউ বন্যার মধ্যে থেকে ওই স্বপ্ন দেখছে, কেউ বন্যা তার ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, তাদের থাকার জায়গা নেই। উত্তরবঙ্গে অবস্থা খুবই খারাপ। সবাই উত্তরবঙ্গের জন্য দোয়া করবে, যে যা জায়গা থেকে অবশ্যই এগিয়ে আসবে, আল্লাহ তোমাদের ভালো করবেন। আর কারো কোনো কমেন্ট আছে? যারা এখন দেখো সিউনিটের কোর্সের কথা অনেকে বলছো, ছেলেটার নাম হচ্ছে অর্পণ চৌধুরী। এই গত পরশুদিন সে ঢাকায় এসে আমাকে কল দিয়েছে, ভাই আমি ঢাকায় আসছি, আপনার সাথে দেখা করবো। অর্পণ চৌধুরী চট্টগ্রামের। ও সিউনিটে খুব সম্ভবত 383তম হয়েছে। সিউনিট থেকে বিভাগ পরিবর্তন করে বিউনিটে ও হয়েছে 41তম। সে তার কমার্স ইউনিটের পাশাপাশি কিন্তু তুমি চাইলে সিউনিট থেকে বিউনিটে পরীক্ষা দিতে পারবা, এবং সায়েন্স থেকেও কিন্তু বিউনিটে পরীক্ষা দিতে পারবা। তো সে কমার্সে অর্পণ 383তম হয়েছে, সে বিভাগ পরিবর্তন হয়ে গেছে 41তম, সে আমার কোর্সে ছিল। তাহলে চিন্তা করে দেখো, একাধিক ইউনিটে পরীক্ষা দিতে পারলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই যারা কমার্সের আছো বা সায়েন্সের আছো, তোমরা এই প্ল্যান বি রাখার জন্য জিকেটা পড়তে পারো, প্ল্যান বি রাখার জন্য জিকে পড়তে পারো। পেট বেঁচে শিক্ষার্থীরা দেখো এখানে কমেন্ট করছে। তো এতটুকুই কথা, আর কোনো কথা বললাম না। ওকে ওকে ওকে। জবের জন্য এক ভাইয়া নক দিয়েছেন, জবের জন্য আছেন, আমি জানি অনেকেই আছেন জবের জন্য, সো সমস্যা নাই।
সপ্তাহে এখন আপাতত 2 দিন করে ক্লাস হচ্ছে, যাতে প্রেশার না হয়। 2 দিনের সাথে 2 দিন এক্সামও আছে। এবং তোমরা যদি কেউ লাইভ করতে না চাও, রেকর্ডেড করে নিতে পারবা যখন খুশি, যতবার খুশি। এক্সামগুলো যতবার খুশি দেওয়া যাবে, যতবার খুশি দেওয়া যাবে। তাইলে তোমরা এই সুযোগটা কেউ মিস করো না। আর কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে বা এই কোর্সের সম্পর্কে, আমি বলবো আগামীকালই 5 অক্টোবর লাস্ট সুযোগ, কেউ মিস করো না। আর আগামীকাল রাত 9টায় কিন্তু আমাদের পেইড এই ফ্রি ক্লাস একটা আছে, সবাই যুক্ত হয়ে যাবে, এতটুকুই। হ্যাঁ, সো ভালো থেকো, সুস্থ থেকো। এই অ্যাডমিশন টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, সবটা সময় কাজে লাগাইও। তোমার জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকে ক্লাসটি ঠিক এখানে শেষ করতে হচ্ছে, কারণ তোমাদের অনেক পড়া আছে। আই নো দ্যাট। আগামীকাল দেখা হচ্ছে। কারা কারা আগামীকাল ক্লাসে যুক্ত থাকবে একটু জানাই দাও, যারা যারা আগামী ক্লাসে যুক্ত থাকবে। এবং ও যেটা বলেছিলাম, যারা এই ভিডিওটা একটা রিয়েক্ট করে সর্বোচ্চ বিভিন্ন গ্রুপে শেয়ার করবা, সর্বোচ্চ বন্ধুকে মেনশন দিয়ে স্ক্রিনশট নিয়ে আমার পেজে দিবা বা আমার হোয়াটসঅ্যাপে দিবা, তোমাদেরকে ফ্রিতে 2 জনকে যুক্ত করানো হবে। আগামীকালে ক্লাসটা হওয়ার পর তারপর ডিসিশন নেওয়া হবে কাকে যুক্ত করানো হবে। তো তোমরা করতে থাকো শেয়ার, করতে থাকো মেনশন। ওকে, অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট আসো, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরলাম এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, 6 ইউনিট আছে। এই এ ইউনিটের তোমরা বিভাগ পরিবর্তন করে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, 900-র উপরে সিট আছে। তুমি এ ইউনিট বি ইউনিট দুইটা দিতে পারবা, আবার তুমি সি ইউনিটও দিতে পারবা। এ ইউনিটে তোমরা সি ইউনিট দিতে পারবা, সেক্ষেত্রে কি কি কন্ডিশন আছে ইউটিউবে দেখলে পাবা। আবার যারা সি ইউনিট কমার্স থেকে, তোমরা চাইলে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা সি ইউনিটের পাশাপাশি। আবার তুমি চাইলে এ ইউনিটে পরীক্ষা দিতে পারবা, এ বি সি 3টাই দিতে পারবা। আবার যারা বি ইউনিট আসো, তুমি তো তোমার নিজের ইউনিট বি ইউনিট এটা তো দিতে পারবা, চাইলে এ ইউনিট দিতে পারবা, সি ইউনিট দিতে পারবা, যে কোনো ইউনিটে একাধিক ইউনিটে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে? সো যারা পাবলিকে পড়তে চায়, ঢাবিতে পড়তে চায়, ওরা যেটা করে একাধিক ইউনিটের একটু প্রিপারেশন নিয়ে রাখে। দেখো কমার্স থেকে কি প্রশ্ন আসে, কমার্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কমার্সের গ্রুপের সাবজেক্টগুলো, তোমার অ্যাকাউন্টিং বলি, ফাইন্যান্স বলি, মার্কেটিং বলি বা ম্যানেজমেন্ট বলি, এর পাশাপাশি বাংলা ইংরেজি থেকে প্রশ্ন আসে কমার্স থেকে। আর কমার্সের সি ইউনিটে আর কি এই প্রশ্ন আসে। অপরদিকে তুমি যদি বি ইউনিটের কথা চিন্তা করো, বি ইউনিটে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। তুমি তো বাংলা ইংরেজি কমার্সের জন্য পড়ছো, এক্সট্রা করে সাধারণ জ্ঞানটা পড়লে তো তোমার বি ইউনিটের দরজাটা খুলে যাচ্ছে, তাই না? তাই এই সুযোগটা কেউ অনেকে হাতছাড়া করে না। অর্পণ যেটা করেনি, ও 41তম হয়েছে বি ইউনিটে কমার্স থেকে, কমার্সও চান্স পেয়েছে, বি ইউনিটে চান্স পেয়েছে, ও তারপর নিজের মতো করে ডিসিশন নিয়েছে। এখন তুমি যদি একাধিক ইউনিটে চান্স পাও, সেক্ষেত্রে তুমি কিন্তু ডিসিশন নিতে পারবা যে কোনটা তোমার পড়বা কোনটা না পড়বা। তো একটা পরীক্ষা বেশি দিতে পারলে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে প্ল্যান করতে হবে কিভাবে পড়বা, সেই প্ল্যানটা আমি করে দেবো কোর্সে অ্যাড হয়ে গেলে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আর দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আগামীকাল রাত ঠিক 9টায় এই নাবিলস জিকে পেজে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা কোর্সে অ্যাড হবা এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এখনই। আমি এখন ফ্রি হয়ে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ, বাই, টাটা, গুড বাই। আর তোমরা কোর্সের ডিটেল জানতে বা দেখতে পারো, এখানেও দেওয়া আছে আমাদের এই লাইভের, এই যে লাইভটা দেখতে পাচ্ছ, লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছ, এই লাইভের এই যে ক্যাপশন দেখতে পাচ্ছ তোমরা, এই লাইভের ক্যাপশনে, এই লাইভের এই যে দেখতে পাচ্ছ ক্যাপশন, এই ক্যাপশনেও কিন্তু সিমোরে ক্লিক করলে তোমরা কিন্তু পুরো কোর্সের ডিটেলস দেখতে পাবো। পুরো কোর্সের ডিটেলস আছে, দেখে শুনে তারপর হোয়াটসঅ্যাপে নক দিয়ে যুক্ত হয়ে যাও। বাই, আসসালামু আলাইকুম। পড়াশোনা করো, যে কোনো সমস্যা আমি আসি। এই চান্সটাকেও মিস করো না, লাস্ট চান্স, এরপর ডিসকাউন্ট পাবা না। ঠিক আছে? ওকে, টাটা, গুড বাই।